হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গুণগত রসায়নের 8 নম্বর পর্বে। তো আমরা কিন্তু আস্তে আস্তে গুণগত রসায়ন অল্প অল্প করে কিন্তু অনেক দূর শেষ করে ফেলতেছি। আমরা কিন্তু অলরেডি আমাদের অ্যাটমিক মডেলে চলে গেছি। তো পরমাণুর মডেলগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। গতদিন আমরা কিভাবে ইলেকট্রন আবিষ্কার হয়েছে, সেখান থেকে কিভাবে থমসনের পাম্পরিং মডেলটা আসছে সেটা দেখছি। তারপরে আমরা কিভাবে নিউক্লিয়াস বা প্রোটনের আবিষ্কার হয়েছে, সেখান থেকে কিভাবে রাদারফোর্ডের আলফা কণা মানে বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে কিভাবে আমরা প্রোটন আবিষ্কার করেছি, এবং একই সাথে কিভাবে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটার প্রস্তাবনাটা দিয়েছিলাম সেটা দেখেছি। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিও দেখেছি, তাই না? আজকে আমরা আমাদের যে অন্যান্য যে পরমাণু মডেলগুলো আছে সেগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। তো প্রথমেই আমরা আজকে বোর পরমাণু মডেল নিয়ে আলোচনা করব, তারপর আমরা সামারফিল্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব, এবং আরো বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। হোপফুলি ক্লাসটা তোমাদের সবার কাছে এনজয়েবল হবে। সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবা। আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাই দিবা, এবং সবকিছু ক্লিয়ার থাকলে আমি ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব এখনই। সাউন্ড ক্লিয়ার কিনা ওকে একটু জানাবা। সবকিছু ক্লিয়ার থাকলে আমি ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? দাঁড়ান। ওকে, অল ক্লিয়ার ভাইয়া, গুড। ওকে, তো আমরা সবকিছু যদি ঠিকঠাক থাকে আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করবো এখন। হ্যাঁ, তো দেখো, ফার্স্টেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বোরের পরমাণু মডেল। এখন বোরের পরমাণু মডেলটা কোত্থেকে আসছে? বোরের পরমাণু মডেলটা আসছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে, তাই না? তো আমরা জানি যে আমাদের 1911 সালে রাদারফোর্ড তার পরমাণু মডেলটা প্রস্তাবনাটা দিছে। সেই পরমাণু মডেলটা কি ছিল সেটা তোমরা সবাই পড়ছো। তোমরা সবাই জানো যে আমার রাদারফোর্ড সাহেব বলছে যে একটা পরমাণুর একটা কি থাকবে, কেন্দ্র থাকবে। এটা তোমরা সবাই জানো, এবং এই কেন্দ্রের মধ্যেই পরমাণুর সকল ভর এবং সকল ধনাত্মক চার্জ বিদ্যমান। সকল ভর এবং পরমাণু সকল ধনাত্মক চার্জ হচ্ছে বিদ্যমান। কোথায় কোথায় বিদ্যমান? পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক চার্জ আমার হচ্ছে এই যে পরমাণুর কেন্দ্রে বিদ্যমান। এবং বলছে এই কেন্দ্র এই যে পরমাণুর যে কেন্দ্র আছে, এই কেন্দ্রটাকে সার্কুলেট করে কি করে, কয়েকটা বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন প্রদক্ষিণ করে। এই কেন্দ্রটাকে সার্কুলেট করে, তাই না? এটা তোমরা দেখছো না? ওকে, দেখো, খেয়াল করো। তো এখন এই যে কি বলছে, এই যে ধরো আমি 3টা কক্ষপথ আছে, যে এরকম ভাবে ওই যে সৌরজগতে সূর্য যেভাবে তোমার হচ্ছে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে, ওস্তাদ বলছে যে কিভাবে নাকি হচ্ছে আমাদের এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে। এই নিউক্লিয়াসের চারদিকে প্রদক্ষিণ করে। ধরো এই কক্ষপথে আছে একটা ইলেকট্রন, এই কক্ষপথে আছে আমাদের একটা ইলেকট্রন, এই কক্ষপথে আছে একটা ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, এবং এই কেন্দ্রের মধ্যে কি থাকে, নিউক্লিয়াসের মানে পরমাণুর সকল ভর এবং কি থাকে, সকল ধরনের পজিটিভ চার্জ থাকে। এটা আমরা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে এই সিদ্ধান্তগুলোতে আমরা উপনীত হয়েছিলাম, এবং এটা হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। এবং তোমরা এটাও জানো যে পরমাণুর পুরো আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত নগণ্য। এগুলো আমরা আগের ক্লাসে দেখে আসছি। তো এটা ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল। হ্যাঁ, এবং তোমরা এটাও পড়ে আসছো যে সবকিছুই তোমাদের দেখাইছি হ্যাঁ আগের ক্লাসে। তারপর আমরা এটাও দেখছি যে আসলে রাদারফোর্ডের পরমাণু মডেলের বেশ কিছু ত্রুটি আছে। ত্রুটিগুলো কি সেটা নিয়েও আমরা কথা বলছি লাস্ট ক্লাসে। তো এর মধ্যে একটা মেজর ত্রুটি ছিল, সেটা হচ্ছে আমাদের এই যে ম্যাক্স প্লাঙ্কের এই যে এটা হচ্ছে মেজর ত্রুটি, যে ম্যাক্স প্লাঙ্কের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে এই রাদারফোর্ডের পরমাণু মডেলটা টিকে না। তারপর একটা মেজর ত্রুটি ছিল, হাইড্রোজেন বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। ঠিক আছে, তারপরে কি আবর্তনশীল ইলেকট্রনের গতি, আকার, আকৃতি সম্পর্কে রাদারফোর্ডের পরমাণু মডেলে তেমন কোনো ধারণা দেওয়া হয় নাই। তো এই যে তিনটে, এগুলো হচ্ছে একদম একেবারে মেজর ত্রুটি। হ্যাঁ, এই যে সবগুলোই ত্রুটি। তো এর মধ্যে এই ম্যাক্স প্ল্যাঙ্কের যে তথ্যটা ছিল যে কোনো একটা চার্জযুক্ত পার্টিকেল
কোনো একটা চার্জ যুক্ত পার্টিকেল, ধরো আমার কাছে এখানে একটা নিউক্লিয়াস আছে, ধরো এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস, এবং একে কেন্দ্র করে যদি কোনো একটা চার্জ যুক্ত পার্টিকেল, সাপোজ মনে করি ইলেকট্রন যদি প্রদক্ষিণ করতে থাকে, তাহলে এ ক্রমাগত শক্তি হারাইতে থাকবে, ক্রমাগত শক্তি হারাইতে থাকবে, এবং একটা সময় গিয়ে এটা কি হবে, এ হচ্ছে এই নিউক্লিয়াসে পতিত হবে, এগিয়ে কি করবে, নিউক্লিয়াসে পতিত হবে, তাই না? এটা কে বলছে? এটা হচ্ছে ম্যাক্সওয়েলের, এই যে সরি, এটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে, ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে। তার মানে এই ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় যে তত্ত্বটা আছে, এই তত্ত্ব অনুসারে আমাদের রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা আছে, এই পরমাণু মডেলটা টিকে না, এটা নষ্ট হয়ে যায়। তো তাহলে এখন এই পরমাণু মডেলটাকে এস্টাবলিশ করবে কে? তো এটাকে এস্টাবলিশ করছে কে? এই তারই 2 বছর পর নিলস বোর নামক একজন বিজ্ঞানী। এখন নিলস বোর কি করছে? নিলস বোর এই যে রাদারফোর্ডের যে ত্রুটিগুলো ছিল, এই রাদারফোর্ডের ত্রুটিগুলোকে কারেকশন করছে, এবং কারেকশন করে বেশ ভালো শক্তপোক্ত একটা পরমাণু মডেল দাঁড় করাইছে। কে দাঁড় করাইছে বলো তো ভাইয়া? নিলস বোর দাঁড় করাইছে, একটা শক্তপোক্ত ভালো একটা মডেল দাঁড় করাইছে। হ্যাঁ, এখন এই যে নিলস বোর যে আছে, নিলস বোর আসলে কিসের ভিত্তিতে রাদারফোর্ডের কারেকশন গুলা করছে? তো নিলস বোর যে জিনিসটার ভিত্তিতে রাদারফোর্ডের কারেকশন করছে, সেটাকে বলা হয় ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। কি বলা হয় বলো তো ভাইয়ারা? এটাকে বলা হয় মূল ভিত্তি। হ্যাঁ, বোরের পরমাণু মডেলের মূল ভিত্তি। মূল ভিত্তিটা কি ভাইয়া? দেখো, মূল ভিত্তি হচ্ছে মূল ভিত্তি, ঠিক আছে? আমরা রাদারফোর্ড অলরেডি গতদিন পড়ছি। তো মূল ভিত্তি কি? মূল ভিত্তি হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। নাম কি? ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, ঠিক আছে? ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তো এই ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ঘটনাটা কি ঘটছে শুনো। ম্যাক্স প্ল্যাঙ্ক কি বলছে? ম্যাক্স প্ল্যাঙ্কের একটা থিওরি আছে। ম্যাক্স প্ল্যাঙ্কের থিওরিটা হচ্ছে, শুনো, ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে যে শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক। এটা মোটামুটি আমরা জানি যে শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক। তাহলে কি ভাইয়া? শক্তি মানে কি? এনার্জি। এই শক্তি হচ্ছে কম্পাঙ্কের সমানুপাতিক। শক্তি হচ্ছে কম্পাঙ্কের সমানুপাতিক। কম্পাঙ্ককে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক। আচ্ছা, জিনিসটা কিভাবে বুঝি নাই, কোনো সমস্যা নাই, তোমাদেরকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? তোমাদেরকে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, চলো, জিনিসটা হচ্ছে এরকম যে ধরো এই যে এটা একটু খেয়াল করো, এটা হলো কম্পাঙ্ক। দেখো এই যে কাপাকাপি করতেছে, তাই না? কাপাকাপি করতেছে, এটা হচ্ছে কম্পাঙ্ক। হ্যাঁ, আচ্ছা, এখন তুমি চিন্তা করো, এটাও কাপাকাপি করতেছে, এটাও কাপাকাপি করতেছে, তাই না? এটার কম্পাঙ্ক কি? বেশি। আর এখানে কি কম্পাঙ্ক কি? কম। দেখো এখানে কম্পাঙ্ক কম, এই দেখো, এই যে অল্প অল্প নাড়াইতেছো, কম্পাঙ্ক কম, এমনি নাড়াইতেছো, কম্পাঙ্ক বেশি। এখন তুমি চিন্তা করো তো, এই যে অল্প অল্প নাড়াইতেছো, এটা দিয়ে যদি তোমার হাতের মধ্যে বাড়ি দাও, তুমি কি ব্যথা পাবা? ব্যথা পাবা? পাবা না। বাট যদি এই যে এটা দিয়ে বাবা, ব্যথা পাবা? হ্যাঁ, ব্যথা পাবা। যদি এইরকম ভাবে বাড়ি দাও, এইরকম ভাবে যখন বাড়ি দিবা, হ্যাঁ, তুমি ব্যথা পাবা, বেশি ব্যথা পাবা। তার মানে কি? কম্পাঙ্ক যত বেশি হবে, তুমি তত বেশি ব্যথা পাচ্ছ। মিনস কি? দ্যাট মিনস হচ্ছে শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক। কম্পাঙ্ক যত বেশি হবে, শক্তি তত বেশি হবে। তো এটাই হচ্ছে আমাদের ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্ব। ম্যাক্স প্ল্যাঙ্ক এটাই বলছে যে শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক, ঠিক আছে? শক্তি কম্পাঙ্কের কি? সমানুপাতিক। এখন একটু খেয়াল করো, এই যে শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক, তো এখানে যেহেতু সমানুপাতিক চিহ্ন আছে, তো এই জিনিসটাকে আমি এখন এভাবে লিখতে পারি না। এই সমানুপাতিক চিহ্নটা উঠা ইকুয়াল টু লিখতে পারি ই সমান সমান একটা ধ্রুবক লাগবে না? একটা কি লাগবে? ধ্রুবক লাগবে। এই ধ্রুবকটাকে বলা হয় এইচ, আর এরপরে আছে কি? মিউ। এইচ মিউ। মিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, এটা মানে হচ্ছে কম্পাঙ্ক। মিউ মানে কি? কম্পাঙ্ক। হ্যাঁ, আমরা সাইডে লিখে দিব একটু পরে। মিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, আর এইচ মানে কি? এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে মিউ হচ্ছে কম্পাঙ্ক, আর এইচ হচ্ছে কি? একটা ধ্রুবক বসাইতে হবে। তো দেখো, এটা কি? সমানুপাতিক চিহ্ন উঠাইলে কি করতে হয়? একটা ধ্রুবক বসাইতে হয়। এটা কার ধ্রুবক? এই সূত্রটা কেডাই দিছে? ম্যাক্স প্ল্যাঙ্ক দিছে। তাহলে ধ্রুবকটা কার নামে হবে? ম্যাক্স প্ল্যাঙ্কের নামে হবে। কার নামে হবে? ম্যাক্স প্ল্যাঙ্কের নামে হবে। সো দ্যাটস ওয়াই এই ধ্রুবকটাকে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক। কি
কি বলা হয়? প্ল্যাঙ্কের ধ্রুবক বলা হয়। ওকে, এবং এই যে প্ল্যাঙ্কের ধ্রুবকটা আছে, এই যে এইচ তুমি দেখতে পাচ্ছ, আমি একটু সাইড নোট এখানে দেই, খেয়াল করো। এই জায়গাতে আমাদের মিউ মানে কি? মিউ মানে হচ্ছে আমাদের কম্পাঙ্ক। ঠিক আছে, আমি একটু লিখে রাখি। আমাদের মিউ মানে হচ্ছে কম্পাঙ্ক, মিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। ওকে, ই মানে কি? ই মানে হচ্ছে শক্তি, এটা আমরা জানি। এইচ সমান সমান কি? এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক। ওকে, এবং আমাদের এই প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত ভাইয়া? এই প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত জানো? প্ল্যাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। কি বলছি বলো তো ভাইয়ারা? প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত? এটা হাইলাইট করে মনে রাখবা, 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এককটা কি? জুল সেকেন্ড। এটা কার? এটা কার ধ্রুবক? এটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত? যেহেতু এটা ধ্রুবক, অবশ্যই ধ্রুবকের একটা মান আছে। মানটা কত? 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। তো দ্যাটস দ্য থিং। তাহলে আমরা কি দেখলাম? শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক। এখানে আমি একটু তাও লেখা রাখি, ই মিউ হচ্ছে কম্পাঙ্ক, আর ই হচ্ছে আমাদের শক্তি। ই কি? ই হচ্ছে আমাদের এনার্জি বা শক্তি। তাহলে শক্তি কম্পাঙ্কের সমানুপাতিক। সমানুপাতিক চিহ্ন উঠাইলে কি লাগবে? একটা ধ্রুবক লাগবে। যেহেতু সূত্রটা প্ল্যাঙ্কের, তাই এটাকে আমরা কি বলবো? প্ল্যাঙ্কের ধ্রুবক। আর যেহেতু এটা একটা ধ্রুবক, ধ্রুবকের অবশ্যই একটা মান থাকে। মানটা কত? 6.626 ইন্টু 10⁻⁻34। ওকে, তো এখন মজার ব্যাপারটা খালি এইখানেই শেষ না। জিনিসটা হচ্ছে এই যে দেখো, এই যে এইচ নিউ যে আছে, এই যে ই সমান সমান যে এইচ নিউ, এই সমান সমান এইচ নিউকে প্ল্যাঙ্ক একটা আলাদা নাম দিছে। এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় প্ল্যাঙ্কের চিপসের প্যাকেট। এটাকে আমরা কি বলবো বলো তো? এটা হচ্ছে প্ল্যাঙ্কের চিপসের প্যাকেট। কি বলতো? ম্যাক্স প্ল্যাঙ্কের চিপসের প্যাকেট, চিপসের প্যাকেট। ওকে, বুঝো, ঘটনাটা বুঝো। এটা কি? ম্যাক্স প্ল্যাঙ্কের চিপসের প্যাকেট। ওকে, ম্যাক্স প্ল্যাঙ্কের চিপসের প্যাকেট। তাহলে ই সমান সমান এইচ নিউ। এইচ হচ্ছে আমাদের ধ্রুবক, আর মিউ হচ্ছে কম্পাঙ্ক। এবং এই জিনিসটাকে ম্যাক্স প্ল্যাঙ্ক কি বলছে? এটাকে বলা হয় ম্যাক্স প্ল্যাঙ্কের চিপসের প্যাকেট। আর এই ম্যাক্স প্ল্যাঙ্কের যে চিপসের প্যাকেট, এই চিপসের প্যাকেটের একটা নাম আছে। এটার নাম কি জানো? এটাকে বলা হয় কোয়ান্টা। কি বলা হয় বলতো? কোয়ান্টা, বা এর আরেকটা নাম হচ্ছে ফোটন। একে এক কোয়ান্টা বা ফোটন বলে। যদি বলে এক কোয়ান্টা মানে কি? এক কোয়ান্টা মানে হচ্ছে এইচ নিউ। একে এক কোয়ান্টা বা ফোটন বলে। মনে রাখবা, কোয়ান্টা হচ্ছে সিঙ্গুলার, আর কোয়ান্টাম হচ্ছে প্লুরাল। ঠিক আছে, কোয়ান্টাম প্রায় সময় দেখবা আমরা কোয়ান্টাম শব্দটা ইউজ করি। কোয়ান্টাম মানে হচ্ছে প্লুরাল। কার প্লুরাল? কোয়ান্টা শব্দটার প্লুরাল ফর্ম হচ্ছে কোয়ান্টাম। ঠিক আছে, তো এই যে এইচ নিউ, এই এইচ নিউকে বলা হয় কোয়ান্টা। এটাকে বলা হয় এক কোয়ান্টা। কি বলা হয়? এক কোয়ান্টা। এক কোয়ান্টা সমান সমান কত? এইচ নিউ। এখন এটাকে কেন চিপসের প্যাকেট বলতেছি একটু শোনো। ওকে, এটাকে কেন চিপসের প্যাকেট বলতেছি একটু শোনো। মানে চিপসের প্যাকেট জিনিসটা আসলে কি শোনো। ম্যাক্স প্ল্যাঙ্ক কি বলছে? ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে যে যে শক্তি কখনো নিরবিচ্ছিন্নভাবে শোষণ বা বর্জিত হবে না। শক্তি কখনো নিরবিচ্ছিন্নভাবে শোষণও হবে না, কখনো বর্জিতও হবে না। শক্তি অলওয়েজ কি করবে? এইচ নিউ এর সরল গুণিতক আকারে শোষিত বা বর্জিত হবে। মানে এই চিপসের প্যাকেটের সরল গুণিতক আকারে শোষিত বা বর্জিত হবে। ঘটনাটা কি একটু ক্লিয়ার করে বুঝাই তোমাকে। জিনিসটা হচ্ছে, ধরো মানে এই ম্যাক্স প্ল্যাঙ্ক এই এক তথ্য দিয়া কি করছে? ম্যাক্সওয়েলের যে কোয়ান্টাম তত্ত্ব আছে না, এই যে ম্যাক্সওয়েলের যে তড়িৎচুম্বকীয় তত্ত্ব আছে না, এটারে পুরা বাস দিয়ে দিছে। এই ম্যাক্সওয়েলের যে তড়িৎচুম্বকীয় তত্ত্ব আছে, এটারে পুরা মাইরা দিছে। কে মেরে দিছে বলতো? এই ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্ব, ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এইটা আসার পর এ কি হয়ে গেছে? ইনভ্যালিড হয়ে গেছে। এই কথাটা ইনভ্যালিড হয়ে গেছে। এই যে বলছে পরমাণু কেন্দ্রে পতিত হবে, এটা ইনভ্যালিড হয়ে গেছে। কেমন ইনভ্যালিড হয়েছে? বলছে কোনো শক্তি কখনো নিরবিচ্ছিন্নভাবে শোষিত বা বর্জিত হবে না। এ সবসময় এইচ নিউ এর সরল গুণিতক আকারে শোষিত বা বর্জিত হবে।
আচ্ছা ভাইয়া ব্যাপারটা বুঝি নাই, তাই না? চলো বুঝাইতেছি কেন চিপসের প্যাকেট বললাম, প্যাকেট কেন বললাম। শোনো, ধরো তোমার আমি বললাম যে ভাইয়া তুমি যখন বাজারে যাবা, দোকানে যাবা, দোকানে গিয়ে তুমি চিপসের প্যাকেট যখন কিনো, কিভাবে কিনো? তুমি চিপসের প্যাকেট কিভাবে কিনো? একটা দোকানে গিয়ে তুমি কি বলো যে ভাই ভাই আমারে 1 প্যাকেট চিপস দেন, ভাই আমারে 2 প্যাকেট চিপস দেন, তাই না? 5 প্যাকেট চিপস দেন, 10 প্যাকেট চিপস দেন। তুমি খেয়াল করো তুমি চিপস কেমনে কিনো, প্যাকেট প্যাকেট আকারে কিনো, 5 প্যাকেট, 10 প্যাকেট, 15 প্যাকেট এভাবে কিনো। কিন্তু তুমি যদি দোকানদারে গিয়ে কও ভাই আমারে 1.5 প্যাকেট চিপস দেন, সম্ভব? 3.25 প্যাকেট চিপস দেন, 2.5 প্যাকেট চিপস দেন, 1.25 প্যাকেট চিপস দেন, 3.5 প্যাকেট চিপস দেন, সম্ভব? তুমি বলো সম্ভব? সম্ভব? সম্ভব না। তুমি কিন্তু চাইলেই 4.5 প্যাকেট চিপস কিনতে পারো না। তোমাকে হয় 4 প্যাকেট কিনতে হবে, নাহলে 5 প্যাকেট কিনতে হবে। হয় 4 প্যাকেট কিনতে হবে, নাইলে 5 প্যাকেট কিনতে হবে। বুঝতে পারছো? তার মানে তুমি চাইলেই তোমার মন মতো যেমনি ইচ্ছা সেমনে তুমি চিপসের প্যাকেট কিনতে পারবা না। তুমি নিরবিচ্ছিন্নভাবে চিপসের প্যাকেট কিনতে পারবা না। তোমার যেমনে মন চায় সেমনে তুমি পারবা না। তোমাকে কিনতে হইলে 1 প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট, 4 প্যাকেট এইভাবে কিনতে হবে। 2.5 প্যাকেট, 3.25 প্যাকেট এইভাবে কিনতে পারবা না। তো এই চিপসের প্যাকেটের মতো এই থিওরিটাই ওস্তাদ শক্তি দিয়ে দিয়েছে। ওস্তাদ কি বলছে? বলছে শক্তি কখনো নিরবিচ্ছিন্নভাবে শোষিত বা বর্জিত হইতে পারবে না। মানে একেবারে কন্টিনিউয়াসলি শোষিত বর্জিত এমনি পারবে না। শক্তি শোষিত বা বর্জিত হইতে হইবে সবসময় এর সরল গুণিতক আকারে। মানে এই চিপসের প্যাকেট মানে এটার সমান শক্তি বিকিরণ করতে পারবে বা এর সমান শক্তি শোষণ করতে পারবে নিরবিচ্ছিন্নভাবে। ওই যেমন কইছে কি একেবারে আস্তে আস্তে কমতেই থাকবো না, কইমে একসময় নিউক্লিয়াসে পেরে যাবো। ওস্তাদ বলছে যে না, এমন হবে না। শক্তির বিকিরণ এরকম ভাবে নিরবিচ্ছিন্নভাবে হয় না। শক্তির বিকিরণ একটা সার্টেন লেভেলে গিয়ে হয়, মানে এইটার সরল গুণিতক আকারে হয়। তো ঘটনাটা কি রকম চলো আমি তোমাকে একটু বুঝাই। হ্যাঁ, আমি আগে একটু থিওরিটা লিখি। কি বলছে? শক্তি কখনো নিরবিচ্ছিন্নভাবে শোষিত বা বর্জিত হবে না। একটু লিখে রাখি কি বলছে। শক্তি কখনোই নিরবিচ্ছিন্নভাবে, মানে একদম যা ইচ্ছা তাই, নিরবিচ্ছিন্ন মানে যা ইচ্ছা তাই ভাবে শোষিত বা বিকিরিত হবে না। বিচ্ছিন্নভাবে শোষিত বা বর্জিত হবে না। ওকে, শক্তি সব সময় এইচ নিউ এর, শক্তি সবসময় কার বলতো? শক্তি সবসময় এইচ নিউ, সবসময় এইচ নিউ, এই যে এইচ নিউ এর সরল গুণিতক আকারে শোষিত বা কি হবে বলতো? শোষিত বা বর্জিত হবে। ওকে, এটা সবসময় কি হবে বলতো ভাইয়ারা? এটা সবসময় আমাদের এই এইচ নিউ এর সরল গুণিতক আকারে শোষিত বা বর্জিত হবে। এইচ নিউ এর সরল গুণিতক আকারে শোষিত বা বর্জিত হবে। ঠিক আছে, ঠিক আছে, মানে নিরবিচ্ছিন্নভাবে যা ইচ্ছা তাই হবে না। এ সবসময় এইচ নিউ এর সরল গুণিতক আকারে শোষিত বা বর্জিত হবে। তার মানে সবসময় এই এর সরল গুণিতক আকারে শোষিত বা বর্জিত হবে। ঠিক আছে, তাহলে শক্তি কখনোই নিরবিচ্ছিন্নভাবে শোষিত বা বর্জিত হবে না। শক্তি সবসময় এইচ নিউ এর সরল গুণিতক আকারে শোষিত বা বর্জিত হবে। তাহলে আমরা কি এভাবে বলতে পারি না যে আমার শোষিত বা বর্জিত শক্তি, আমি কি বলতে পারি না? দেখো তো ভাইয়ারা, শোষিত বা বর্জিত শক্তি, শোষিত বা বর্জিত শক্তি, এই যে এই সমান সমান কি হবে? এই যে এইচ নিউ, এই এইচ নিউ এর সরল গুণিতক হবে। সরল গুণিতক মানে এর 1 গুণ, এর 2 গুণ, এর 3 গুণ এরকম হবে। কিন্তু কখনোই এর 1.5 গুণ, ওর 3.25 গুণ, 3.25 গুণ এরকম হবে না।
এর আড়াই গুণ এরকম হবে না, সবসময় সরল গুণিতক, যেখানে এন মানে কি বলতো, এন ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4 এরকম পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে আমরা দেখলাম আমাদের ম্যাক্স প্ল্যাঙ্ক সাহেবের কথাটা কি, যে ভাই শক্তি কখনো নিরবিচ্ছিন্নভাবে শোষিত হয় না, শক্তি কখনো নিরবিচ্ছিন্নভাবে বর্জিত হয় না, শক্তি সবসময় এইচ নিউ এর সরল গুণিতক আকারে শোষিত বা বর্জিত হয়। শক্তি সবসময় এইচ নিউ এর সরল গুণিতক আকারে কি হয়, শোষিত বা বর্জিত হয়। ঠিক আছে, এ সবসময় এইচ নিউ এর সরল গুণিতক আকারে শোষিত বা বর্জিত হবে। ওকে, দ্যাটস দ্য থিং। এটাই হচ্ছে আমাদের ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে। দেখো এটা কিন্তু বোর বলে নাই, কে বলছে বলো তো, ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে। তো ম্যাক্স প্ল্যাঙ্কের, তাহলে আমরা মোটামুটি ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা কি মোটামুটি আমরা বুঝে গেছি, একটা আইডিয়া পেয়ে গেছি ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি, ম্যাক্স প্ল্যাঙ্কের চিপসের প্যাকেট কি। তো এই কথাটার মানে আরেকটু তোমাদেরকে ভালো করে বুঝাই, তোমরা একটু চিন্তা করো এভাবে, হ্যাঁ একটু এভাবে চিন্তা করো, দেখো এভাবে চিন্তা করো, আসো দেখাই, এই যে আসো, কিরে ওকে দেখো, এখন এই কথাটার মানে কি তোমাদেরকে একটু বুঝাই। ধরো এরকম, এই যে সে যে বলছে, সে কি বুঝাইতে চাচ্ছে, সে বুঝাইতে চাচ্ছে এরকম, ধরো আমার কাছে এইখানে একটা, এই যে দেখো এইখানে মনে করো আমার একটা বাড়ি আছে, এটা হচ্ছে আমার একটা বাড়ি, হ্যাঁ এখন বুঝো ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের একতলা, ওকে, এটা হচ্ছে আমাদের 2 তলা, এটা হচ্ছে আমাদের 3 তলা, এটা হচ্ছে 4 তলা। ওকে, কারণ শোনো ঘটনাটা হচ্ছে এরকম, মনে করো এইখানে আছে তোমার 100 জুল, এই নিচতলার শক্তি 100 জুল, এই যে দোতলার শক্তি ধরো তোমাকে আমি বললাম 150 জুল, এই যে 2 তলা এটা শক্তি ধরো তোমাকে আমি বললাম 200 জুল, এটা আমি কি তোমাকে বললাম 250 জুল, এটাকে আমি তোমাকে বললাম আমার কাছে আছে 300 জুল। এখন ধরো তুমি একতলা থেকে 2 তলায় উঠবা, তুমি যদি একতলা থেকে 2 তলায় উঠতে চাও, তো দেখো তো একতলা থেকে 2 তলায় উঠতে চাও, ধরো তোমার আমি আরো সহজ করে দিই, দাঁড়াও এটা আরো সহজ করে, ধরো এটা আছে 0 জুল, সাপোজ এটা 0 জুল, এখানে ধরো আছে 50 জুল, এটা মনে করো তোমার 100 জুল, এটা মনে করো তোমার 150 জুল, আর এখানে আছে মনে করো 200 জুল। ওকে, এভাবে চিন্তা করো এবার, আসো তো এটা তো 0 জুল। এখন তুমি নিচতলা থেকে দোতলায় উঠবা, তো দোতলায় উঠতে হলে তোমার 50 জুল শক্তি লাগবে, তাই না, 50 জুল শক্তি লাগবে। আমি তোমারে কি করলাম 10 জুল শক্তি দিলাম, তো তুমি কি লাভ দিয়ে দোতলায় উঠতে পারবা কিনা, দেখো তো 10 জুল দিলে তুমি কতটুকু উঠবা, 10 জুল দিলে তুমি কতটুকু উঠবা, অল্প একটু উঠবা না, বুঝো নাই, 10 জুল দিছি তাহলে কি অল্প একটু উপরে উঠবা, তোমার ধরো 20 জুল দিছি তাহলে তুমি কি উঠবা, 20 জুল দিলে কি আরেকটু উপরে উঠবা, ভাই 30 জুল দিছি ভাই আরেকটু উপরে উঠবা, এই যে এখানে গিয়ে বসে থাকবা, ভাই তোমার 40 জুল দিছি তাহলে কি হবে, আরেকটু উপরে উঠবা, এখানে গিয়ে বসে থাকবা, ভাই 50 জুল দিছি তাহলে তখন গিয়ে তুমি কি করবে, এখানে গিয়ে উঠবা, তাই না, না না, এইটা ম্যাক্স প্ল্যাঙ্ক বলে নাই, ম্যাক্স প্ল্যাঙ্ক এই কথা তোমারে বলে নাই। ম্যাক্স প্ল্যাঙ্ক কি বলছে শুনো, ম্যাক্স প্ল্যাঙ্ক তোমারে বলছে যে তুমি 0 জুলে আসো, তুমি একতলা উপরে উঠতে চাও, একতলা উঠতে হইলে তোমাকে কতটুকু শক্তি লাগবে, 50 জুল লাগবে, এন্ড তুমি 10 জুল দিছো, আর তুমি একটু উপরে উঠছো, 20 জুল দিছো আরো উপরে উঠছো, 30 জুল দিছো আরেকটু উপরে উঠছো, 40 জুল দিছো আরেকটু উপরে উঠছো, না এরকম না, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে ভাই 10 জুল দিছি আমি এখনো নিচে বয়ে থাকুম, 20 জুল দিছি এখনো এখানে বয়ে থাকুম, 30 জুল দিছি এখনো এখানে বয়ে থাকুম, আমার কিছু যায় আসে না, 40 জুল দিছি এখনো এখানে বয়ে থাকুম, 45 জুল দিছি এখনো বয়ে থাকুম, 49 জুল দিছি এখনো বয়ে থাকুম, ভাই 50 জুল দিছি টাস করে লাভ দিয়ে আমি দোতলায় উঠে যাব, এখন আমি দোতলায় উঠে যাব, তার মানে এই যে 50 জুল, এই 50 জুল হচ্ছে আমার চিপসের প্যাকেট, 50 জুল হচ্ছে চিপসের প্যাকেট, এটাই হচ্ছে আমার প্যাকেট, এটাই আমার প্যাকেট। এই 50 জুল যদি দেই তাইলে এ লাভ দিয়ে উপরের দিকে উঠবে, আবার 50 জুল দিলে এ লাভ দিয়ে আবার উপরের শক্তি স্তর উঠবে, আবার 50 জুল দিলে আবার লাভ দিয়ে উপরের শক্তি স্তর উঠবে।
তার মানে আমি এর মাঝামাঝি যে কোনো শক্তি দিলে এ উপরে উঠতেছে না। ঠিক সিমিলারলি যখন 200 থেকে 150-এ নামবে, ধরো শক্তি বিকিরণ করছে, সে 200 জুলে আছে এবং ওর উল্টা, মনে করো আছে 200 জুলে, আমার 200 টাকা আছে, এখন আমি খরচ করছি 200 টাকার থেকে 10 টাকা খরচ করছি, আমি নিচে নামুম না। 200 টাকা থেকে আমি 20 টাকা খরচ করছি, নিচে নামুম না। 200 টাকা থেকে 30 টাকা খরচ করছি, নিচে নামুম না, বয়ে থাকো মনে। 200 টাকা থেকে 40 টাকা খরচ করছি, এখনো নামুম না। 200 টাকা থেকে 50 টাকা খরচ করে ফেলাইছি, এইবার আমি লাভ দিয়ে নিচে নেমে যাব। এবার আমি লাভ দিয়ে নিচে নেমে যাব। বুঝতে পারছো? বুঝতে পারছো? এবার আমি লাভ দিয়ে নিচে নেমে যাব। সো এইটা কি বলা হয় কি, এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এটাই প্ল্যাঙ্কের চিপসের প্যাকেট, যে শক্তি কখনোই নিরবিচ্ছিন্নভাবে শোষিত হয় না, নিরবিচ্ছিন্নভাবে বর্জিত হয় না। শক্তি সবসময় এই প্ল্যাঙ্কের এই যে প্যাকেট, চিপসের প্যাকেটের সরল গুণিতক আকারে শোষিত বা বর্জিত হয়। অর্থাৎ শূন্য জল থেকে একটা জিনিস যদি এখান থেকে এখানে উঠতে চায়, তাকে চিপসের প্যাকেটের সমান শক্তি শোষণ করে উঠতে হবে। আবার যদি কেউ উপর থেকে নিচে নামতে চায়, তাকে এই চিপসের প্যাকেটের সমান শক্তি বিকিরণ করে নিচে নামতে হবে। বুঝতে পারছো? আমার যা ইচ্ছা তা শক্তি বিকিরণ করে আমি লাফালাফি করতে পারবো না। তাহলে এখন তুমি চিন্তা করো তো, সে যে বললো যে শক্তি নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করতে থাকে, একসময় গিয়ে কেন্দ্রে পতিত হবে, ব্যাপারটা কি এরকম? শক্তিকে এভাবে বিকিরণ করে, ক্রমাগত শক্তির বিকিরণ কি হইতে থাকে? কখনো কি ক্রমাগত আস্তে নিরবিচ্ছিন্ন শক্তির বিকিরণ হয়? হয় না, হয় না। বুঝা গেছে কিনা? তো এটাই হচ্ছে আমাদের ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এটাই হচ্ছে আমাদের ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও তো। ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা সবার ক্লিয়ার হয়েছে কিনা? এই ওস্তাদ কি বলছে, জিনিসটা ফিল করছো কিনা? আমার কথা হচ্ছে এই জিনিস তোমাদেরকে সারা জীবন মানুষ এটাই পড়াবে, সর্বত্র ইকুয়াল টু এস নিউ, এস মানে প্ল্যাঙ্কের ধ্রুবক। কিন্তু জিনিসটা কি, মানে এটা ফিলটা আসছে কিনা, যে অ্যাকচুয়ালি শক্তি কেন নিরবিচ্ছিন্নভাবে শোষিত বা বর্জিত করতে পারে না, মানে জিনিসটা ফিল করছো কিনা, যে কেন 50 জুল দিলেই উপরে উঠতেছে, এর বেশি দিলে হবে না। এটাই ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। অর্থাৎ শক্তি কখনো নিরবিচ্ছিন্নভাবে, এই ক্লিয়ার, ভেরি গুড, অস্থির, অস্থির, লাভলি, লাভলি গাইস, ঠিক আছে, লাভলি গাইস, ওকে ফাইন, হ্যাঁ, মাশাআল্লাহ, ওকে। তাহলে আমরা মোটামুটি আমাদের এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের কনসেপ্টটা মোটামুটি আয়ত্ত করে ফেলছি, তাই না? এখন শুনো, ধান্দাটা কই করছে, বোর ধান্দাটা কই করছে বুঝছো? হে ধান্দাটা কই করছে, এই যে ম্যাক্স প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব আছে, এইটারে মামা কামে লাগাইছে। মামা কি করছে? মামা এই ম্যাক্স প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্বটা আছে, ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটারে কামে লাগায় কয় কি, বিঙ্গো। বোরের কি ছিল, বোরের ত্রুটি কি ছিল, রাদারফোর্ডের ত্রুটি কি ছিল, যে ইলেকট্রন নাকি কেন্দ্রে পতিত হইব, তাই না? এটাই তো। এবং রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারে নাই, সঠিক এক্সপ্লেনেশন দিয়ে যেতে পারে নাই। বোর কইছে যে ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে শক্তি কখনো নিরবিচ্ছিন্নভাবে শোষিত হয় না, নিরবিচ্ছিন্নভাবে বর্জিত হয় না। তার মানে কোনো একটা ইলেকট্রন যদি, তার মানে কোনো একটা ইলেকট্রন তা যদি তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, তখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো ফিক্সড বৃত্তাকার কক্ষপথে, ঠিক আছে, নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করবে। কি বলছে বোর? কি বলছে বোর? আইসা বলছে যে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন কি করে? ইলেকট্রন নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। ইলেকট্রন কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে থেকে প্রদক্ষিণ করে। এই কক্ষপথগুলোতে থাকা অবস্থায় ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, কোনো শক্তি বিকিরণও করে না। এগুলো ফিক্সড কক্ষপথ, সে বলে দিছে যে ভাই ইলেকট্রন কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে থেকে কি করে? নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। মানে বলে দিছে যে কক্ষপথগুলো ফিক্সড। ওস্তাদ কি কইছিল? ওস্তাদের কথা অনুযায়ী কক্ষপথ ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে ঢুকে যাওয়ার কথা ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্ব অনুযায়ী। ওস্তাদ কইছে যে না, ম্যাক্স প্ল্যাঙ্কের তুমি যেটা কইছো এটা সঠিক না। কেন? সরি, ম্যাক্স প্ল্যাঙ্ক না, ম্যাক্সওয়েল কইছে যে ঢুকে যাব, কিন্তু হ্যাঁ কইছে যে না ম্যাক্সওয়েল তোমারটা ভুল। কেন? আব্বা ম্যাক্স প্ল্যাঙ্ক, বাবা ড্যাডি ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে যে এভাবে হয় না। তো তখন সে কি বলছে যে হ্যাঁ, নিউক্লিয়াসের চারদিকে কতগুলো ফিক্সড কক্ষপথ থাকবে, বুঝা গেছে? কতগুলো ফিক্সড কক্ষপথ থাকবে, এই কক্ষপথগুলো ফিক্সড। এগুলাতে থাকা অবস্থায় ইলেকট্রন নিরবিচ্ছিন্নভাবে শক্তি শোষণও করে না, কোনো শক্তি ইলেকট্রন বিকিরণও করে না, ঠিক আছে?
ক্লিয়ার? কোনো শক্তি ইলেকট্রন বিকিরণও করে না। আচ্ছা, একদম সারিয়ার হক বলছে ভাই এখানে ফ্রিকোয়েন্সিটা কিসের? এখানে ফ্রিকোয়েন্সিটা এনি কাইন্ড অফ থিং, যে কোনো কিছুর, আল্লাহ দুনিয়ার ই সমান সমান এইচ নিউ, যেটারই ফ্রিকোয়েন্সি থাকবে, যা কিছুরই ফ্রিকোয়েন্সি থাকবে, ই সমান সমান এইচ নিউ। আমরা বেসিক্যালি এটাকে লাইট বলি। দেখো কি বলা হয়েছে, ফোটন বলা হয়েছে, তাই না? এটা হচ্ছে লাইটের ওয়েভের ফ্রিকোয়েন্সি, লাইট ওয়েভের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আলো আলো আলো, ওকে? এটা হচ্ছে আমাদের আলোর ফ্রিকোয়েন্সি, লাইট, আর লাইটের ফ্রিকোয়েন্সি, ওকে? আসো তো এখন তাহলে কি বলছে যে ইলেকট্রন কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার ফিক্সড কক্ষপথে থাকবে, এই কক্ষপথে থাকা অবস্থায় ফিক্সড, সেভাবে বলে দিছে। আমার তো বলতে পারে নাই কিছু, রাদারফোর্ড তো আর প্ল্যাঙ্করে কাউন্টার দিতে পারে নাই, কিন্তু বোর্ড দিছে। বোর্ড বলছে যে না, এই কক্ষপথগুলো ফিক্সড, এখানে থাকা অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। এই যে নির্দিষ্ট যে কক্ষপথগুলো আছে, এই কক্ষপথগুলাকে সে বলছে যে এগুলোর নাম দিছে কক্ষপথ বা শক্তি স্তর। এগুলোর নাম দিছে কি? কক্ষপথ বা শক্তি স্তর। এবং এদেরকে সে একটা কোয়ান্টাম নাম্বার দিয়ে প্রকাশ করছে। কি নাম্বার? কোয়ান্টাম নাম্বার। হ্যাঁ, এই কোয়ান্টাম নাম্বার কি এটা তোমাদেরকে সামনে পড়ানো হবে। আপাতত জাস্ট নামটা মনে রাখো, এই যে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে কোয়ান্টাম নাম্বার দিয়ে প্রকাশ করছে। এই যে প্রথম যে কক্ষপথটা আছে, এই প্রথম কক্ষপথটাকে সে বলছে এটা হচ্ছে n=1, মানে 1 নাম্বার কক্ষপথ। দ্বিতীয় যে কক্ষপথটা আছে এটাকে বলছে n=2, 2 নাম্বার কক্ষপথ। 3 নাম্বার যে কক্ষপথটা আছে এটাকে বলছে n=3, অর্থাৎ আমার 3 নাম্বার কক্ষপথ। ওকে, তো এই যে n মানে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, এটা হলো কক্ষপথ। কক্ষপথের যে নাম্বারটা এটা কি সে বলছে এটা একটা কোয়ান্টাম নাম্বার, এবং বলছে n=1 প্রথম কক্ষপথ, n=2 দ্বিতীয় কক্ষপথ, n=3 তৃতীয় কক্ষপথ। এই প্রথম কক্ষপথকে সে শুরু করছে কে থেকে। কোত্থেকে বলতো ভাইরা? কে থেকে। এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথের আরেকটা নাম হচ্ছে কে কক্ষপথ। 2 নম্বর কক্ষপথের নাম দিচ্ছে কে এর পরে কি বলতো? কে এল, তারপরটা কি বলতো? এম, কে এল এম। ওকে, কে এল এম মানে কে দিয়ে শুরু করছে। এই কক্ষপথের নাম্বারটাকে সে কোথা থেকে শুরু করছে? কে থেকে শুরু করছে, কে থেকে শুরু করছে। যে n=1 এটাকে আমরা বলি 1 নম্বর কক্ষপথ, n=2 এটাকে বলি 2 নম্বর কক্ষপথ, n=3 এটাকে আমরা বলি 3 নম্বর কক্ষপথ। খুব স্বাভাবিক। তো এই কক্ষপথগুলোকে কি দ্বারা প্রকাশ করছে? n দ্বারা প্রকাশ করছে। আর এই nটাকেই আমরা বলি কোয়ান্টাম নাম্বার। এটাই হচ্ছে একটা কোয়ান্টাম নাম্বার দিয়ে সে প্রকাশ করছে। এই 1 নম্বর কক্ষপথের নাম দিছে কে কক্ষপথ বা কে শেল, 2 নম্বর কক্ষপথের নাম দিছে এল শেল, এবং 3 নম্বর কক্ষপথের নাম দিছে এম শেল। তাহলে 4 নম্বর কক্ষপথের নাম কি হবে? তোমরা একটু কমেন্ট করে জানাও তো। 4 নম্বর কক্ষপথের নাম কি হবে? একটু কমেন্ট করে জানাও। 4 নম্বর কক্ষপথের নাম কি হবে? প্রথমটা তো কে, তারপরেরটা কি এল, তারপরেরটা কি এম, তাই না? তাহলে 4 নম্বর কক্ষপথের নাম কি হবে? এন শেল। ভেরি গুড, এই যে এন শেল। তারপরেরটা 4 নম্বর কক্ষপথ হবে আমাদের এন শেল। ওকে, এন শেল। ওকে, ভেরি গুড, শাবাশ। তো তাহলে আমরা দেখলাম যে আমার ইলেকট্রন কি করবে, এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে কি চার্জ থাকে? ধনাত্মক চার্জ থাকে। নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন থাকে। এটাকে কেন্দ্র করে কি করবে? ঘুরবে, তাই না? ঘুরবে। আচ্ছা, ফাইন। তাহলে বলো তো এখানে এন এর মান কত হবে? 4 নম্বর কক্ষপথের জন্য এন এর মান হবে 4। আর এই 4 কে জানি আমরা কি দ্বারা প্রকাশ করব? এন শেল দ্বারা প্রকাশ করব। তাহলে তারপরটা গো অন, এভাবে চলতে থাকবে। ওকে, আচ্ছা। তাহলে প্রথম কথা ছিল এটা যে ইলেকট্রন কতগুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে থেকে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করবে। এই কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রন ন্যাচারালি কোনো শক্তি শোষণও করে না, আবার কোনো শক্তি বিকিরণও করে না। ঠিক আছে, এখন বলছে যদি 3 নম্বর, এবার আমরা একবারে 3 নম্বরে চলে আসবো। হ্যাঁ, একবারে আমরা 3 নম্বরে চলে আসবো। শুনো ওস্তাদ এবার কি বলছে, শুনো। বলছে যদি শক্তি শোষণ করে, যদি শক্তি শোষণ করে, ওকে, যদি শক্তি কি করে? শোষণ করে বা বিকিরণ করে, তখন কি হবে? শুনো, সে বলছে এই কক্ষপথে থাকা অবস্থায় ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, কোনো শক্তি কি বিকিরণও করে না। এখানে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন ধরো ঘুরতেছে। ইলেকট্রন মনে করো তোমার কি করতেছে? নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে ঘুরতেছে। বুঝছো? নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে ঘুরতেছে। তো এখন ওস্তাদ বলছে এই যে 1 নম্বর কক্ষপথ যে আছে,
এই যে আমাদের 1 নাম্বার কক্ষপথ যে আছে, এই 1 নাম্বার কক্ষপথ, আর এটা কি 2 নাম্বার কক্ষপথ, এখানে ধরো একটা ইলেকট্রন আছে, সাপোজ ধরে নিলাম এই জায়গায় একটা ইলেকট্রন আছে, এই কক্ষপথে একটা আছে, এখানে একটা ইলেকট্রন আছে। এন্ড কথাটা হচ্ছে ইলেকট্রন এই যখন নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে থাকে, প্রথম মতবাদ অনুযায়ী কোনো শক্তি শোষণও করে না, কোনো শক্তি বিকিরণও করে না। বাট যদি যদি তুমি একে একে এই চিপসের প্যাকেটের সমান শক্তি দাও, তুমি যদি একে চিপসের প্যাকেটের পরিমাণ শক্তি খাওয়াও, তুমি যদি এখানে আলো মারো, এটার মধ্যে যদি আলো মারো, এটার মধ্যে যদি ফোটন দাও, ফোটন মানে আলো, মানে তুমি যদি চিপসের প্যাকেটের সমান শক্তি যদি ওরে খাওয়াও, ওই যদি খায়, সে যদি খায়, তাহলে সে শক্তি শোষণ কইরা, শক্তি খায়া কি করবে, সে শক্তি খায়া উপরে জাম্প করবে। কি বলছি বলতো, শক্তি খায়া কি করবে, উপরে জাম্প করবে। তাহলে আমরা কি বলছি, ঘটনাটা কি বলছে, বলছে নর্মালি কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না, নর্মালি এভাবে ঘুরতে থাকবে। বাট যদি তুমি একে বাইরে থেকে শক্তি দাও, তাইলে সে শক্তি শোষণ করে, কতটুকু শক্তি, এই যে এইচ নিউ এর সমান পরিমাণ শক্তি শোষণ করে সে লাফ দিয়ে উপরের শক্তি স্তরে চলে যাবে, লাফ দিয়ে উপরের শক্তি স্তরে চলে যাবে। আবার কেউ যদি উপরের শক্তি স্তরে থাকে, সে যদি শক্তি বিকিরণ করে, তাহলে কতটুকু শক্তি, নর্মালি কি শক্তি বিকিরণ করবে না, কিন্তু সে যদি এই এইচ নিউ এর সমান শক্তি বিকিরণ করে, এইচ নিউ এর সমান শক্তি যদি বিকিরণ করে, তাহলে সে লাফ দিয়ে কি করবে, সে লাফ দিয়া নিচে চলে আসবে। এটা হচ্ছে শক্তির বিকিরণ। ওকে, তাহলে এই যে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে কি আমাদের শক্তির শোষণ। এটা কি, এটা হচ্ছে শক্তির শোষণ। শোনো, এটা হচ্ছে শক্তির শোষণ। শোষণ কখন হয়, শোষণ কখন হয়, যখন এই এইচ নিউ সমান শক্তি এটার মধ্যে পড়ে, শোষণ করে। ওকে, এটা হচ্ছে কি শোষণ, এটা হচ্ছে আমাদের শক্তির শোষণ, শক্তির শক্তির শোষণ। ঠিক আছে, এটা হচ্ছে শক্তির শোষণ হচ্ছে। আর যখন উপর থেকে নিচে নামছে তখন কি হচ্ছে বলতো, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের শক্তির বিকিরণ হচ্ছে। এটা হচ্ছে কি শক্তির বিকিরণ। ওকে, এটা হচ্ছে শক্তির বিকিরণ, শক্তির বিকিরণ। শক্তির বিকিরণ, তাহলে শক্তির শোষণ আর কি শক্তির বিকিরণ। তাহলে এই যে যখন শক্তির বিকিরণ হয়, মনে রাখবা এই শক্তির যখন বিকিরণ হয়, বিকিরণ হলেই বর্ণালীর সৃষ্টি হয়। শক্তির বিকিরণ হলে কি হয়, বর্ণালীর সৃষ্টি হয়। শক্তির শোষণের সময় বর্ণালী হয়। বর্ণালীর ক্লাসে অলরেডি আর্কাইভে ভাইয়া বর্ণালীর উপর অনেক ডিটেল লেকচার নিছি, তোমরা আর্কাইভ থেকে অবশ্যই যখন বর্ণালী পড়বা আমার লেকচারটা দেখে নিতে পারো। ঠিক আছে, ওইখানে ইন ডিটেল আলোচনা করা হয়েছে, বাট একটা বেসিক আইডিয়া দিই তোমাদেরকে। যখন এই শক্তির বিকিরণ হয়, তখনই এইখান থেকে আমাদের কি হয়, এরা লাইট নির্গত করে। আর ওই যে লাইট নির্গত করে, ওইটা কি আমরা বলি বর্ণালী, ওইটাকে আমরা বলি কি বর্ণালী। তো তার মানে ওস্তাদ কি বলছে, বলছে যে নর্মালি এই কক্ষপথে থাকা অবস্থায়, নর্মাল অবস্থায় কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। কিন্তু তুমি যদি এরে এই চিপসের প্যাকেট খাওয়াই দাও, তাহলে লাফ দিয়ে উপরে শক্তি স্তরে যাইবে। অথবা তুমি যদি একে ওই যদি চিপসের প্যাকেটের সমান শক্তি বিকিরণ করে, তাহলে এ লাফ দিয়ে নিচের শক্তি স্তরে আসবে। আর যখনই শক্তির বিকিরণ হয়, তখনই জানি কি হয়, আলো নির্গত হয়। কি হয় বলতো ভেড়া, আলো নির্গত হয়, নির্গত হয়। আলো কি, আলো নিয়ে আমরা আলাদা করে একটা লেকচারই নিব তোমাদের। লাইট কি জিনিস, তোমরা যে লাইট চিনো, এই লাইট আসলে লাইট না, লাইটের মধ্যে কত কিছু আছে সেটা আমরা আমাদের বর্ণালীর ক্লাসগুলোতে তখন ডিটেল আলোচনা করবো, আপাতত দরকার নাই। ওকে, সামনে শিখবো, কোনো সমস্যা নাই। আর এই যে আলো নির্গত হয়, এই আলোটাকে আমরা কি বলি, এটা কি আমরা বলি বর্ণালী। এটা কি বলা হয়, বর্ণালী। তো যখন এখান থেকে এখানে নির্গত হয়, তখন এখানে এক ধরনের আলোক ছটটা বের হয়, আর ওই আলোটাকে আমরা বলি বর্ণালী। ক্লিয়ার, ক্লিয়ার, বুঝা গেছে কিনা একটু কমেন্ট করে জানাও তো এই জিনিসটা বুঝছো কিনা। তোমরা কিন্তু বেশ সুন্দর সুন্দর কনসেপ্ট। আমার কথা হচ্ছে ক্লাসের পড়া ক্লাসের শেষ, মানে তুমি আর বাসায় পড়ার দরকার নেই, তুমি ক্লাসের নোট পড়বা, ভালো মতো ক্লাসের পড়া ক্লাসে শেষ করবা। আমার ক্লাসটা যখন শেষ হবে, তুমি জাস্ট ক্লাসের স্লাইডটা একবার একটু রিভিশন দিবা, মানে ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে খাওয়া দাওয়া করবা, ব্রেক দিবা, তারপরে ঘুমানোর আগে অবশ্যই ক্লাসের নোটটা একবার রিভিশন দিয়ে ঘুমাবা। তোমার মাথায় সারা জীবনের জন্য এগুলো সেট হয়ে যাবে, সারা জীবনের জন্য সেট হয়ে যাবে। ঠিক আছে, কি বলছে, কোন শক্তি স্তরে থাকা অবস্থায় যদি শক্তি গ্রহণ বা শোষণ নাই করে, তাহলে এই ঘটনাগুলো এগুলো ঘটবে না।
যদি শক্তি শোষণ বা বিকিরণ নাই করে তাহলে তো এই ঘটনা ঘটবে না, যদি করে তাইলে এটা ঘটবে। ঠিক আছে শারিয়ার? আচ্ছা ওকে ফাইন গুড। তো এখন তাহলে এবার তোমরা আমাকে বলো তো যে এই যে দুইটা শক্তি স্তর, এই যেটা আমাদের n = 1, এটা হচ্ছে n = 2, তাই না? এটা হচ্ছে আমাদের n = 1, আর এখানে আমাদের n = কি 2, এর আমাদের 2 নাম্বার কক্ষপথ। এখন তুমি বলো তো এই দুইটা কক্ষপথের মাঝখানে আমাদের শক্তির পার্থক্য কত? তোমরা বলো তো এই দুইটা কক্ষপথের মাঝখানে শক্তির পার্থক্য ডেল্টা E = কত হবে? মানে পার্থক্য কি? এই 2 নাম্বার কক্ষপথের শক্তি আর 1 নাম্বার কক্ষপথের শক্তি। দেখো যে কোনো কিছুর যখন পার্থক্য বের করি, এই দুইটা কক্ষপথের মাঝখানে শক্তির ব্যবধান কত তোমরা কিন্তু অলরেডি জানো। শক্তির ব্যবধানটা তোমরা বলতে পারবা, হ্যাঁ, কোনো প্যারা নাই, তোমরা নিজেরাই বলবা। তো যখন কোনো কিছুর ব্যবধান বের করো, যখন কোনো কিছুর পরিবর্তন বের করো, যেমন ডেল মানে হচ্ছে পরিবর্তন, এই ডেল সাইন দিয়ে কি বোঝায়? পরিবর্তন বোঝায়। হ্যাঁ, তো আমরা যখন কোনো কিছুর পরিবর্তন হিসাব করি তখন আমরা কি করি? যেমন তোমাকে যদি বলি ভাইয়া বেগের পরিবর্তন, তুমি কি করো? শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করো, তাই না? তোমাকে বললাম ভাইয়া দূরত্বের পরিবর্তন, তুমি কি করো? শেষের দূরত্ব থেকে আগের দূরত্ব বিয়োগ করো, তাই না? সময়ের পরিবর্তন, শেষের সময় থেকে আগের সময় বিয়োগ করো। তো সব সময় কি করি? যখন কোনো কিছুর পরিবর্তন বের করি তখন শেষেরটা থেকে আগেরটা বিয়োগ করি। তাহলে দেখো তো শক্তির পরিবর্তন, তাহলে আমরা কি লিখবো? শক্তির পরিবর্তনটা কি হবে বলো তো? E2 - E1, 2 নাম্বার কক্ষপথের শক্তি মাইনাস হচ্ছে আমাদের 1 নাম্বার কক্ষপথের শক্তি, তাই না ভাইয়া? ওকে, এখন তোমরা আমাকে বলো তো ভাইয়া এই মানটা কত হবে? এই মানটা, এদের মাঝখানে ব্যবধানটা কত? এবার তোমরা নিজেরা বলো তো এ কতটুকু শক্তি খাইলে উপরে উঠে? এ কতটুকু শক্তি খাইলে উপরে উঠে? বা অল্টারনেট ভাবে চিন্তা করো, এ কতটুকু শক্তি বিকিরণ করলে এখানে নামে? তোমার একটা কমেন্ট, মেহরাজুল ইসলাম উত্তর দিয়ে দিচ্ছে অলরেডি, আর অস্থির পোলাপান। বস বলো তো তাইলে কতটুকু শক্তি খাইলে উপরে উঠবে বা কতটুকু শক্তি বিকিরণ করে এ আসলে নিচে নামবে ভাইয়া? তোমরাই বলো। ডেল্টা E = E2 - E1, তাই না? তাই না? ওকে ফাইন। এখন তাহলে তোমরা আমাকে বলো তো দেখি এদের মধ্যে শক্তির ডিফারেন্সটা কত? জেসমিন জাহাঙ্গীর অস্থির, গুড। ডিফারেন্সটা কত? শক্তির ডিফারেন্সটা কত? কত দেখি, আর কারো কোনো উত্তর আসে কিনা? h-nu। আরে অস্থির পোলাপান, সেরা, অস্থির পোলাপান, অস্থির। মালিহা, রিফা, ঠিক আছে, সবাই সঠিক উত্তর দিছ। মেরাজ, জেসমিন, লাভলি, ওকে গুড। তো এটা সমান কত হবে? h-nu। এটা সমান কত হবে আমাদের? h-nu হবে। তো এটাই হচ্ছে এই যে শক্তির বিকিরণ বিষয়ক মতবাদ, শক্তির বিকিরণ বিষয়ক মতবাদ। তার মানে যদি কোনো একটা ইলেকট্রন শক্তি বিকিরণ করে তাহলে সে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে নেমে যাবে। কতটুকু শক্তি বিকিরণ করলে? h-nu এর সমান শক্তি বিকিরণ করলে উপর থেকে জাম্প করে নিচে নেমে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের শক্তির বিকিরণ সম্পর্কিত মতবাদ। আমরা আশা করি আমাদের 1 নাম্বার মতবাদ এবং আমাদের 3 নাম্বার মতবাদ, দুইটা মতবাদই আমরা ক্লিয়ারলি বুঝে গেছি। ওকে, তাহলে আমাদের বোর 3টা মতবাদ দিচ্ছিল। কার উপর বেস করে? বোরের বাপ কে? বোরের বাপ হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এই ওস্তাদের উপর ভিত্তি করেই স্যার এই তথ্যগুলো দিয়েছেন। ঠিক আছে, ওকে। এবার বলছে কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ। হ্যাঁ, এখন কৌণিক ভরবেগ বিষয়ক জিনিসটা কি? দেখো কৌণিক ভরবেগ মানে কি, আগে লেটস ফাইন্ড আউট কৌণিক ভরবেগ। হোয়াট ইজ কৌণিক ভরবেগ? তো দেখো নর্মালি যখন তোমাকে আমি বলবো ভাই ভরবেগ মানে কি, দেখো ভরবেগ নর্মালি বলো, ভরবেগ মানে কি? ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ, ঠিক আছে, এটাকে বলা হয় ভরবেগ। আর তোমাকে যদি বলা হয় ভাই কৌণিক ভরবেগ মানে কি, দেখো কৌণিক ভরবেগ, ওকে, কৌণিক ভরবেগ ইকুয়াল টু কি? এটা হচ্ছে এই mv ভরবেগের সাথে একটা r গুণ করে দিতে হয়। কি গুণ করে দিতে হয়? r মানে কি? রেডিয়াস, ব্যাসার্ধ। এখন 15 মিনিটস, ওকে, আর মানে কি? আর মানে হচ্ছে আমাদের রেডিয়াস বা ব্যাসার্ধ। ঠিক আছে, এখন শুনো তো কখন আসলে কৌণিক ভরবেগ হয়? নরমাল ভরবেগ আর কৌণিক ভরবেগের মধ্যে ডিফারেন্স কি? তুমি এটা যদিও ফিজিক্সে খুব ভালো করে পড়বা,
ভি ইকুয়াল টু ওমেগা আর। তো এটা তুমি ফিজিক্সে পড়বা, সরি ওমেগা ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু আর। তো তো জিনিসটা হচ্ছে যে তোমার ওই তো ফিজিক্সে তুমি পড়বা, তখন তুমি ডিফারেন্সটা ভালো মতো ফিজিক্সের টিচারদের কাছ থেকে জানবা। আমি তোমাকে একটা সহজ জিনিস বুঝাই। যে কোনো কিছু যখন সার্কুলার মোশন হবে, যে কোনো কিছু যখন সরল পথে চলে, রৈখিক পথে চলে, সেটার নর্মালি ভরবেগ হয়। রৈখিক পথে গেলে নর্মাল ভরবেগ। আর যখনই কোনো কিছু সার্কুলার মোশনে ঘুরে, যেমন ইলেকট্রন কি করে, বৃত্তাকার পথে ঘুরে। হ্যাঁ, যখনই কোনো কিছুর সার্কুলার মোশন হয়, যখনই কোনো কিছু বৃত্তাকার পথে যাবে, তখনই তার কৌণিক ভরবেগ হয়। তখন তার বেগের জায়গায় কি হয়ে যায়, কৌণিক ভরবেগ। ঠিক আছে, কৌণিক বেগ, নর্মাল বেগ তখন হয়ে যায় কৌণিক বেগ। তো সেখান থেকে আসে কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ ইকুয়াল টু কি, এম ভি আর। তুমি যদি এই নর্মাল ভরবেগের সাথে ওই যেই বৃত্তাকার পথে ঘুরতেছে সেই বৃত্তাকার পথের রেডিয়াস যদি গুণ করে দাও, তাহলেই তুমি কৌণিক ভরবেগ পেয়ে যাবা। ওকে, কৌণিক ভরবেগ পেয়ে যাবা। এখন কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদটা কি বলছে, সে কি বলছে শোনো। সে বলছে যে কোনো একটা ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2 এর সরল গুণিতক। কি বলছে দেখো তো, বলছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নাকি, ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি, কৌণিক ভরবেগ h/2 পাই বা h কাট। কি লেখে বলতো, h কাট বা h কাট, h/2 পাই। এইটা h/2 পাই যেই কথা, h কাটও একই কথা, বুঝছো? মানে h/2 পাই এইটা ইকুয়াল টু হচ্ছে, এটাকে শর্টকাটে লেখে h কাট দিয়ে। কি লেখে, h কাট। h তারপর এটা কাইটা দিবা, h লিখে উপর দিয়ে কাইটা দিবে, এটাকে বলা হয় h কাট। h কাট মানে হচ্ছে h/2 পাই। ঠিক আছে, h কাট মানে কি, h কাট মানে হচ্ছে h/2 পাই। তো কোনো জায়গায় দেখবো এটাকে h কাট দিয়ে লেখা, তো ঘাবড়ানোর দরকার নাই। ঠিক আছে, h কাট মানে হচ্ছে h/2 পাই। তো বলছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2 পাই বা h কাট এর সরল গুণিতক, এর সরল গুণিতক, h/2 পাই বা h কাটের সরল গুণিতক। তো জিনিসটা কি রকম, জিনিসটা হচ্ছে তাহলে আমরা লিখতে পারি যে কৌণিক ভরবেগ, এভাবে লিখতে পারি যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, যেহেতু ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরতেছে, দেখো ইলেকট্রনের তো ভর আছে, তাই না? এটা তো তোমরা জানো। তাহলে যেহেতু ইলেকট্রন এই বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে কোনো কিছু যখন বৃত্তাকার পথে ঘুরে আর কি কৌণিক বেগ থাকবে, তাই না? কৌণিক যে কোনো কিছু যখন বৃত্তাকার পথে ঘুরে, সার্কুলার মোশন থাকে কোনো কিছুর মধ্যে, তখন তার মধ্যে কৌণিক বেগ চলে আসে। তাহলে কি ইলেকট্রনের মধ্যে কৌণিক বেগ আছে, আবার ইলেকট্রনের কি ভর আছে, তাহলে ভর ইন্টু কৌণিক বেগ কি হবে, কৌণিক ভরবেগ, তাই না? তো এই যে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, এই যে ইলেকট্রনের যে ঘুরতেছে, এই যে কৌণিক ভরবেগের যে মানটা হবে, তুমি যদি কোন একটা ইলেকট্রনের ভরকে ইলেকট্রনের যে এই যে বৃত্তাকার পথে যে ঘুরতেছে, যে বেগে ঘুরতেছে, এই বেগ দিয়ে গুণ করো, তাহলে তুমি ইলেকট্রনের কৌণিক ভরবেগটা পেয়ে যাবা। আর বলছে এই কৌণিক ভরবেগটা হচ্ছে h/2 পাই এর সরল গুণিতক। এখন কোনো কিছু সরল গুণিতক মানে কি, এটার আগে কি থাকবে, n থাকবে। কি থাকবে, n থাকবে, সরল গুণিতক n থাকবে। হ্যাঁ, এটা কি n থাকবে, কৌণিক ভরবেগ ইকুয়াল টু হচ্ছে nh/2 পাই। তো এই যে কৌণিক ভরবেগ, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো ভাইয়ারা, এটাকে আমি এভাবে লিখতে পারি না। কৌণিক ভরবেগ মানে কি, mvr ইকুয়াল টু কি বলতো, mvr ইকুয়াল টু কি, nh/2 পাই। mvr ইকুয়াল টু nh/2 পাই। এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত কি, এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত, এই যে একটু দাঁড়াও, এটা একটু নিচে এই পাশে নিয়ে আসি, শোনো, এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত দ্বিতীয় মতবাদ, দ্বিতীয় স্বীকার্য কার, বোরের দ্বিতীয় স্বীকার্যটা কি, কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু হচ্ছে nh/2 পাই।
এখন শোনো, এই যে h/2 পাই, এই যে h/2 পাই, এইটাকে বলা হয় বোরের চিপসের প্যাকেট। এটা কি বলো তো? এটা হচ্ছে বোরের চিপসের প্যাকেট। বোরের চিপসের প্যাকেট, বুঝছো? এটা হচ্ছে আমাদের বোরের চিপসের প্যাকেট, যে কৌণিক ভরবেগের মান। প্ল্যাঙ্কের চিপসের প্যাকেট মানে কি? এইচ নিউ, শক্তি সবসময় এর সরল গণিতক আকারে শোষিত বা বর্জিত হবে। আর ওস্তাদ কইছে কৌণিক ভরবেগের মান h/2 এর সরল গুণিতক হবে, অলওয়েজ h/2 এর সরল গুণিতক হবে। ঠিক আছে? কৌণিক ভরবেগ ধরো, এখন তোমাকে আমি বললাম যে ভাইয়া তাহলে 1 নাম্বার কক্ষপথে কৌণিক ভরবেগের মান কত? তোমরা আমাকে বলবা, হ্যাঁ 1 নং কক্ষপথে কৌণিক ভরবেগের মান কত? বলো তো দেখি তাহলে ভাইয়া। 1 নং কক্ষপথে কৌণিক ভরবেগের মান কত? তোমরাই বলো। কৌণিক ভরবেগ বলো, 1 নং কক্ষপথে কৌণিক ভরবেগের মান কি কত হবে? এই যে n এর জায়গায় কত বসাবা? 1। মানে সবসময় এটা সরল গুণিতক হবে, এর 1 গুণ, এর 2 গুণ, এর 3 গুণ। এই চিপসের প্যাকেটের একটা চিপসের প্যাকেট, দুইটা চিপসের প্যাকেট, তিনটা চিপসের প্যাকেট, এরকম হবে। তাহলে 1 নং কক্ষপথে কৌণিক ভরবেগের মান কত হবে? n এর জায়গায় কত বসাবা? বলতো 1 নাম্বার কক্ষপথের জন্য n এর ভ্যালু কত হয়? 1। এটাকে আমরা বলছি কোয়ান্টাম নাম্বার। তাহলে n এর মান হবে 1। তাহলে কি h/2 পাই, h/2 পাই। ওকে, বলতো 2 নং কক্ষপথে কৌণিক ভরবেগের মান কত? 2 নং কক্ষপথে কৌণিক ভরবেগ ইকুয়াল টু কত হবে ভাইয়া বলতো? টুয়াইস h/2 পাই সমান সমান আমি লিখতে পারি h/পাই। 2 কাটাকাটি চলে যাবে, 2 কাটাকাটি চলে যাবে। ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা তামিম আহমেদ ভাই, সাইকেল 2 তে সবগুলা সাইকেলেই ক্লাস আপলোড করা হবে। আমাদের তো নতুন ওয়েবসাইটে তোমরা জানো কাজ চলতেছে আর কি ভিতরে। পুরোপুরি ধরো একটু রেডি হইতে আমাদের টাইম লাগতেছে একটু, হয়তো আর 3-4 দিনের মধ্যে হয়ে যাবে। তো সবগুলা সাইকেলই ক্লাস অ্যাড করা হয়ে যাবে। ঠিক আছে? 2-1 দিনের মধ্যেই সবগুলা সাইকেলে ক্লাস অ্যাড করে দিবে, একদম 5টাতেই অ্যাড করে দিবে। হ্যাঁ ওকে ফাইন, আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ তাহলে 2 নং কক্ষপথে কৌণিক ভরবেগ হবে কত? h/পাই, মানে এর সরল গণিতক, সব সময় এর সরল গণিতক হবে। তাহলে আমরা আজকে 2টা চিপসের প্যাকেট সম্পর্কে জানছি। একটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের চিপসের প্যাকেট এবং আরেকটা হচ্ছে আমাদের বোরের চিপসের প্যাকেট। বোরের চিপসের প্যাকেটের নাম কি? h/2 পাই অথবা h কাট। ঠিক আছে? এটা হচ্ছে বোরের চিপসের প্যাকেট। আর প্ল্যাঙ্কের চিপসের প্যাকেট কি? h নিও। প্ল্যাঙ্কের চিপসের প্যাকেট হচ্ছে h নিও। ওকে, সো দিস ইজ দ্য থিং। আশা করি নিলস বোরের যে 3টা বিখ্যাত স্বীকার্য আছে, আমার মনে হয় তোমরা 3টা বিখ্যাত স্বীকার্য ফিল করতে পারছো, বুঝছো, পুরোপুরি বুঝছো। ঠিক আছে? আমার মনে হয় তোমরা পুরোপুরি বুঝতে পারছো। আমার ধারণা তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, আমার মনে হয় না এগুলো তোমাদের বাসায় এক্সট্রা করে পড়তে হবে। তুমি জাস্ট আজকের ক্লাসটা শেষ করবা, শেষ করে আজকে একটু রিভিশন দিয়ে ফেলবা, খাওয়া দাওয়া করবা, রেস্ট নিয়ে তারপর ঘুমানোর আগে একবার রিভিশন দিবা, জীবনের কোনোদিন ভুলবা না। ওকে চলো এবার আসো, এখন আমরা দেখবো আমাদের বোরের মডেল। তো বোরের মডেলটা কি তোমরা বুঝে গেছো? বোরের মডেল দেখো অলরেডি পড়ে পড়ছি। মূল ভিত্তি হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। একে হাইড্রোজেন পরমাণু মডেলও বলে, মানে এর একটা নাম হচ্ছে হাইড্রোজেন পরমাণু মডেল, কারণ একটা ইলেকট্রনের জন্যই আসলে ওস্তাদ ব্যাখ্যা করতে পারছে, বাকিগুলোর জন্য পারে নাই। ওকে, তারপরে স্থির কক্ষপথে প্রদক্ষিণকালে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। এই কক্ষপথ সমূহ হলো স্থির কক্ষপথ বা শক্তি বা অরবিট, যেটা তোমাদেরকে অলরেডি বলে দিচ্ছি যে এই যে এদেরকে নাম কি, এগুলো কিছু নির্দিষ্ট ফিক্সড কক্ষপথ, এগুলোকে আমরা বলি, এগুলো হচ্ছে আমাদের কিছু ফিক্সড কক্ষপথ, বুঝছো, যার নাম হচ্ছে ফিক্সড কক্ষপথ। এগুলোকে অরবিট নাম দিছে, ফিক্সড কক্ষপথ, এবং নাম দিছে কি? অরবিট। নাম দিছে অরবিট। কক্ষপথের ইংরেজি হচ্ছে অরবিট। হ্যাঁ, তো ফিক্সড কক্ষপথ এবং একটা কোয়ান্টাম সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করছে, যেটা হচ্ছে n। গুড। তারপর আছে প্রয়োগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা দেয় এবং কৌণিক ভরবেগ mvr = nh/2 পাই, তোমরা সবাই জানো। বিবৃতি, ইলেকট্রন স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা দেয়, স্থির কক্ষপথ বা শক্তি স্তর সম্পর্কে ধারণা দেয়, কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দেয় এবং শক্তির শোষণ বা বিকিরণ ও বর্ণালী সৃষ্টির ধারণা দেয়। যে বর্ণালী কিভাবে তৈরি হয়, যেটা তোমাদেরকে একটু আগে পড়াই ফেলছি, কিভাবে শক্তি শোষণ বা বিকিরণ হয় সেটাও তোমাদের পড়াই ফেলছি। দেখো অলরেডি তুমি সব পারো। হ্যাঁ, এবং 3টা প্রস্তাবনা দিছে, কি কি? শক্তি স্তর বিষয়ক মতবাদ, কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ এবং শক্তির বিকিরণ বিষয়ক মতবাদ। তোমরা বলো আমার কি একটা জিনিসও তোমাদের এখন পড়ানো লাগবে?
একটাও কি পড়াইতে হবে? না, নট এ সিঙ্গেল ওয়ান, কোনো কিছু আমাদের পড়ানো লাগবে না, প্রতিটা জিনিসই কিন্তু তোমরা জানো। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করো, এই যে এখান থেকে তোমরা কিন্তু কম্পাঙ্ক সমান সমান জানো, মিউ হচ্ছে কম্পাঙ্ক, এবং এটাও তোমরা জানো কম্পাঙ্ক সমান সমান কি সি বাই ল্যামডা, তাই না? আমরা এটাও মোটামুটি জানি, এটাও লিখে রাখো, মিউ ইকুয়াল টু হচ্ছে সি বাই ল্যামডা। এটা কি জানি সবাই? বেগকে তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে কম্পাঙ্ক পাওয়া যায়। 9-10 পড়ছো না এরা? 9-10 ভি ইকুয়াল টু এফ ল্যামডা পড়ছে, ভি ইকুয়াল টু এফ ল্যামডা তোমরা পড়ছো, ভি ইকুয়াল টু এফ ল্যামডা পড়ছো না? তো এখানে জানি এটা কি, এটা হচ্ছে যেন কি ফোটন, ফোটন মানে কি আলো, তাহলে আলোর বেগ, তাহলে ভি এর জায়গায় কার বেগ হবে? আলোর বেগ। আলো সমান সমান কি সি, আলোর বেগকে আমরা সি দ্বারা প্রকাশ করি, সি সমান সমান এফ ল্যামডা, তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো এফ ইকুয়াল টু কি হবে? সি বাই ল্যামডা। ওকে, সি, তো এফ মানেও ফ্রিকোয়েন্সি, আবার হচ্ছে মিউ নিউ মানেও ফ্রিকোয়েন্সি, একই জিনিস মিন করে, একই জিনিস মিন করে। ঠিক আছে, ওকে, তো এটা একটু এই দিক দিয়ে সাইড নোট লেখা রাখতে পারো, যে আমাদের আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা, সেখান থেকে বি এর জায়গায় আমি লিখতে পারি সি ইকুয়াল টু হচ্ছে নিউ ল্যামডা, তাহলে সেখান থেকে আমি লিখতে পারি নিউ ইকুয়াল টু হচ্ছে সি বাই ল্যামডা। ওকে, এটা একটা নোট, সাইড নোট থাকুক, সি বাই ল্যামডা। কম্পাঙ্ক হচ্ছে কি? কম্পাঙ্ক হচ্ছে সি বাই ল্যামডা। ওকে, একই জিনিস। ওকে, তো যেমন এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, সি হচ্ছে আলোর বেগ, তাহলে এখানে লিখতে পারি এইচ সি বাই ল্যামডাও লেখা যায়। নিউ এর জায়গায় তুমি যদি লিখে দাও, তাহলে এটাকে কিন্তু এইভাবে তুমি লিখতে পারো, এটা কিন্তু তুমি এইভাবে লিখতে পারো এইচ সি বাই ল্যামডা, এটাও লেখা যায়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একই জিনিস। চলো, তো মোটামুটি আমরা বোরের মডেল দেখলাম। এবার বোরের কিছু ত্রুটি আছে, ত্রুটিটা কি? বোরের মডেলেরও কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হচ্ছে হাইড্রোজেন পরমাণু ও এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন। হ্যাঁ, কার জন্য দেখো, এটা শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু এবং এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন, যেমন হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+। হ্যাঁ, খেয়াল করো, এদের বর্ণালী ব্যাখ্যা করতে পারে, মানে ইলেকট্রন একটা হইলে তাদের বর্ণালী কেমন হবে সেটা ব্যাখ্যা করতে পারে। ওই একটা ইলেকট্রন উপর থেকে আর নিচে লাফ দিলে কি হবে এটা পারে, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলোর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। তাহলে ওস্তাদ শুধুমাত্র কার বর্ণালী ব্যাখ্যা করতে পারে? হাইড্রোজেন। ইলেকট্রন একটা হইলে কি হবে? ইলেকট্রন একটা হইলে এইচ নিউ পরিমাণ শক্তি শোষণ করে উপরে যাবে, আবার এইচ নিউ পরিমাণ শক্তি বিকিরণ করে নিচে আসবে। ওস্তাদ কেবল এতটুকুর ধারণা দিতে পারে, বুঝতে পারছো? এটার ধারণা দিতে পারে। কিন্তু যদি ইলেকট্রন সংখ্যা বেশি হয়, একাধিক ইলেকট্রন হয়, তাহলে তার ক্ষেত্রে বর্ণালী কেমন হবে এটা ব্যাখ্যা করতে পারে না। তাহলে এটা হচ্ছে একটা ফল্ট। আচ্ছা, সেকেন্ড ফলটা কি? এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হলে একটি রেখা বর্ণালী উৎপন্ন হওয়ার কথা। যেমন তোমাদেরকে একটু আগে বলছি, যখন আমরা একটা ইলেকট্রন যখন উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসে, তখন কি শক্তির বিকিরণ করে, আর শক্তির বিকিরণ করলে কি হয়? আলো নির্গত হয়, এবং সেটাকে আমরা কি বলি? বর্ণালী। একটা কালারের আলো আসার কথা, এক ধরনের আলো আসার কথা, উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসলে একটা কালারের বা এক ধরনের আলো আসার কথা। ধরে নিলাম, ধরো আমার নীল কালার আসার কথা, একটা আলোর রেখা পাওয়ার কথা। কিন্তু উচ্চ ক্ষমতার স্পেকট্রোমিটার মানে হচ্ছে বর্ণালীমিতি, মানে একটা যন্ত্র, এটা হচ্ছে একটা মেশিন, একটা যন্ত্র। হ্যাঁ, তো যখন তুমি একটা হাই পাওয়ারের স্পেকট্রোমিটারে নিয়ে অ্যানালাইসিস করবা, তখন দেখা যায় যে উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে যখন জাম্প করে, 2 নম্বর শক্তি স্তর থেকে যখন ইলেকট্রন লাফ দিয়ে 1 নম্বর শক্তি স্তরে আসছে, শক্তি বিকিরণ করে, তখন আসলে একটা রেখা না, একটা আলো না, অনেক ধরনের আলো পাওয়া যায়। মানে ধরো নীল কালার পাওয়ার কথা, কিন্তু এখানে দেখা যায় নীল না, নীলের মধ্যেও আবার অনেকগুলো ভাগের আলো আছে, আসমানি টাসমানি, ইন্ডিগো টিন্ডিগো, বিভিন্ন নীলের বিভিন্ন শেডের আলো পাওয়া যায়। বুঝছো? একটা আলো না পাওয়া গিয়ে, একটা কালারের লাইট না পেয়ে অনেকগুলা ভাঙা কালারের লাইট পাওয়া যায়। মানে নীলটা দেখা গেছে আরো অনেকগুলা কালারে বিভক্ত হয়ে গেছে। তো এই যে অনেকগুলা কালারে কেন বিভক্ত হইল, এটাও আসলে বোর ব্যাখ্যা করতে পারে না, বোর বলেই নেই, এই রিলেটেড কোনো কথা বোর বলেই নেই। বুঝতে পারছো? ওকে, এবার আসো, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, একে জিমেন প্রভাব বলে। এগুলো নিয়ে সামনে আলোচনা হবে।
হ্যাঁ, জিমেন প্রভাব বর্ণালীতে ডিটেল পড়াইছি, আমি আর্কাইভের মধ্যে পড়াইছি জিমেন প্রভাব কি, স্টার্কের প্রভাব কি, এগুলা ইন ডিটেল পড়ানো হয়েছে, বুঝছো, ইন ডিটেল পড়ানো হয়েছে। তো তো তুমি যখন এই যে এখানে যখন বর্ণালী দিছো না, তো তুমি যখন এখানে চৌম্বক ক্ষেত্র দিবা, তুমি যখন এখানে চৌম্বক ক্ষেত্র দিবা, তখন একটা রেখা ভেঙে যায়, এই যে একটা রেখা বেরোইছে না, এই রেখাগুলো ভেঙে যায়, অনেকগুলো রেখায় বিভক্ত হয়ে যায়। আবার এখানে যখন তুমি তড়িৎ ক্ষেত্র দিবা, তখনও দেখা গেছে এই রেখাগুলো অনেকগুলো রেখায় বিভক্ত হয়ে গেছে। তো এটা কি বলা হয়, জিমেন প্রভাব এবং স্টার্কের প্রভাব। তো জিমেন মানে কি, ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক মানে কি ম্যাগনেটিক। আবার দেখো জিমেন, জিমেন দেখো এর নামের শেষে ম্যান আছে, ম্যান, দেখো খেয়াল করো ম্যান শব্দটা খেয়াল করো, ম্যান ম্যাগনেট, ম্যান আর কি ম্যাগ, চুম্বক। তো চুম্বক ক্ষেত্র দিলে এই যে উপর থেকে লাফ দিলে যে আলোর আলো আলো বাইর হইতেছে, এই আলোটা ভেঙে যায়, এটাকে বলা হয় কি জিমেন প্রভাব। আর তড়িৎ ক্ষেত্র দিলে তোমার হচ্ছে আলোগুলা ভেঙে যায়, ওটাকে বলা হয় স্টার্কের প্রভাব। ডিটেল আলোচনা করা আছে বর্ণালীর আর্কাইভের ক্লাসের মধ্যে। তো এবারও তোমাদের বর্ণালী পড়ানো হবে, সেখানেও অবশ্যই পড়ানো হবে এই জিনিসগুলো আরো ডিটেইলে। বাট কেউ যদি এখনই জানতে চাও, ওই দেখবা আর্কাইভের ক্লাসে, বর্ণালীর ক্লাস যখন করবা তখন বুঝতে পারবা। ওকে ফাইন। তো চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালীর যে এই যে এরকম তীব্রতা, বা এই যে বর্ণালীগুলো যে ভেঙে যাচ্ছে, আলোগুলো যে বিভিন্ন বিভিন্ন কালারে ভেঙে যাচ্ছে, তো এটাও ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ লাইট যে ভাঙতাছে, এই লাইট যে একটা আলো পাওয়ার কথা, নীল কালার পাওয়ার কথা, কিন্তু আমি নীল কালার না পাইয়া ওই নীল কালার মধ্যে অনেকগুলো আরো কালার শেড পাচ্ছি, নীলের অনেকগুলো শেড পাচ্ছি, আকাশি পাচ্ছি, একটু নেভি ব্লু পাচ্ছি, একটু রয়্যাল ব্লু পাচ্ছি, বুঝছো, অনেকগুলো শেড পাচ্ছি। এই যে নীল কালারটা যে আরো অনেকগুলো কালারে ভেঙে গেল, এটা কেন ভাঙতেছে, এর ব্যাখ্যা কোনোভাবেই আমার বোর পরমাণু মডেল করতে পারে নাই। ক্লিয়ার? ওকে। এই মডেল অনুসারে পরমাণুতে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা সম্ভব, কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে অবস্থান ও ভরবেগ একত্রে নির্ণয় করা যায় না। ঠিক আছে, অর্থাৎ এই মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মেনে চলে না। এখন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি, এটা নিয়ে আলাদা শুধু একটা ক্লাসই হবে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল নিয়ে, তো সামনে পড়াবো। বাট তোমাদেরকে একটা ছোট্ট করে বলে দিই যে হাইজেনবার্গ সাহেব কি বলছে। হাইজেনবার্গ সাহেব বলছে যে পৃথিবীতে কোনো কিছুর একই সাথে অবস্থান এবং ভরবেগ পরিমাপ করা সম্ভব হবে না। কোনো একটা পার্টিকেলের একই সাথে তুমি দুইটা জিনিস মাপতে পারবা না, একটা হচ্ছে অবস্থান এবং আরেকটা হচ্ছে ভরবেগ। এই দুইটা জিনিস তুমি মাপতে পারবাই না। কে বলছে? হাইজেনবার্গ বলছে যে কোনো একটা পার্টিকেলের কখনোই এট এ টাইম একসাথে অবস্থান এবং ভরবেগ মাপা যাবে না। একটা গতিশীল বস্তুর একটা সিঙ্গেল মোমেন্টে একটা গতিশীল বস্তুর তুমি অবস্থান এবং ভরবেগ এট এ টাইম তুমি মাপতে পারবা না, সঠিকভাবে পরিমাপ করতে পারবা না। তার মানে কি বলছে? ভরবেগ আর অবস্থান মাপা যায় না, একসাথে নির্ণয় করা যায় না। ভরবেগ আর অবস্থান একসাথে নির্ণয় করা যায় না। কে বলছে? হাইজেনবার্গ বলছে। কে বলছে? হাইজেনবার্গ বলছে। এবার তুমি আসো, এবার তুমি এখানে আসো। দেখো তুমি বলো, তোমার আমি বললাম, তুমি একটু নিজে চিন্তা করো, বলো তো 1 নাম্বার কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত? এই যে দেখো, আমরা কিন্তু জানি কৌণিক ভরবেগ সমান সমান কত? nh/2π, nh/2π। হ্যাঁ, তাহলে এখন বলো তো 1 নাম্বার কক্ষপথে কৌণিক ভরবেগের মান কত? n এর জায়গায় 1 হবে, n এর জায়গায় 1, তাহলে কি h/2π। ভাই 2 নাম্বার কক্ষপথে কৌণিক ভরবেগের মান কত? 2 নাম্বার কক্ষপথে কৌণিক ভরবেগের মান কত? ভাইয়া 2h/2π। ভাইয়া 3 নাম্বার কক্ষপথে কৌণিক ভরবেগের মান কত? ভাইয়া 3h/2π। ভাইয়া 4 নাম্বার কক্ষপথে কৌণিক ভরবেগের মান কত? ভাইয়া 4h/2π। ভাইয়া 6 নাম্বার কক্ষপথে কৌণিক ভরবেগের মান কত? ভাইয়া 6h/2π। ভাইয়া 8 নাম্বার কক্ষপথে কৌণিক ভরবেগের মান কত? 8h/2π। তুমি খেয়াল করো, আমি তোমারে বইলা দিতেছি 8 নাম্বার কক্ষপথ, মানে আমি ইলেকট্রনের অবস্থান বইলা দিতেছি 8 নাম্বার কক্ষপথে ইলেকট্রনটা আছে, তুমি পট করে তার কৌণিক ভরবেগের মান বলে দিতেছ, তুমি ঠাস করে তার কৌণিক ভরবেগের মান বলে দিতেছ। আমি বলতেছি ইলেকট্রনটা 6 নাম্বার কক্ষপথে আছে, তুমি কি করতেছ? 6 নাম্বার কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মানটা বলে দিচ্ছ। তুমি বলো, দেখো আমি তোমার অবস্থান বলে দিতেছি, ইলেকট্রন 5 নাম্বার কক্ষপথে আছে, তুমি কি করতেছ? 5 নাম্বার কক্ষপথে কৌণিক ভরবেগের মান তুমি বলে দিতেছ। তার মানে কি? তুমি চিন্তা করে দেখো তো, তুমি অবস্থান বলে দিতেছ 5 নাম্বার কক্ষপথ, আবার তুমি ভরবেগ পরিমাপ করে ফেলতে পারতেছ। এখন তুমি বলো হাইজেনবার্গ কি বলছে?
হাইজেনবার্গ বলছে দুইটা জিনিস কখনোই একসাথে মাপা যাবে না, কিন্তু তুমি কি করতেছো, অবস্থান বলে দিতেছো আবার ভরবেগও বলে দিতেছো। তাহলে এটা কি হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল মানে না। তাহলে কোন তথ্যটা মানে না? এই যে কৌণিক ভরবেগ সম্পর্কিত যে তথ্যটা আছে, সেকেন্ড যে স্বীকার্যটা আছে, এটা হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল মানে না। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি এই মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মেনে চলে না। ঠিক আছে, তারপরে কি চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রে প্রভাবে বর্ণালী রেখার এই তীব্রতা বোর মডেল ব্যাখ্যা করতে পারে না। তারপরে কি এই যে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তর চ্যানেল উৎপন্ন হওয়ার কথা, কিন্তু উচ্চ ক্ষমতা স্পেকট্রোমিটারে গেলে প্রতিটি রেখা অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায়, এটার কারণে ব্যাখ্যা করতে পারে না। ওকে, এই মডেল অনুসারে এবার আসো, বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন শুধু কণা প্রকৃতির, কিন্তু বাস্তবে ইলেকট্রনের কণা ধর্ম তরঙ্গ ধর্ম উভয় ধর্মই বর্তমান। তার মানে দেখো ডি ব্রগলি, এটাকে বলা হয় ডি ব্রগলি ইলেকট্রনের দ্বৈত নীতি। এটা আমি লিখে রাখি ডি ব্রগলি, লিখে রাখো ডি ব্রগলি মেনে চলে না। সামনে তোমাদের ডি ব্রগলি পড়াবো, আমি পড়াই দিই দেন। হ্যাঁ আমি পড়াই দিই। পড়ে দাও, শেষ করা। আচ্ছা, আমি ডি ব্রগলিটা বলি। ডি ব্রগলি নামে একজন বিজ্ঞানী বলেছে, যখন কোনো উচ্চ গতি সম্পন্ন কোনো বস্তু, যেমন ইলেকট্রন, যখন ইলেকট্রন কি অনেক গতিতে চলে, তাই না? তো এই উচ্চ গতি সম্পন্ন কোনো কিছু চলার সময় সে তরঙ্গ নিঃসৃত করে, এবং তরঙ্গ যখন নিশ্চিত হয় বা বিকিরণ যখন নিশ্চিত হয়, তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য আছে, তার মানে তরঙ্গ ধর্ম আছে, এবং একই সাথে ইলেকট্রনের ভরবেগও আছে। তো ডি ব্রগলি ইলেকট্রনের ভরবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ করেছে, সেটা তোমরা ইন ফিউচারে পাবা। ল্যামডা হচ্ছে h/p। খেয়াল করো, এই পিটা হচ্ছে কোন বস্তুর কণা ধর্ম প্রকাশ করে, কারণ পি হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যা প্রকাশ করে তরঙ্গ ধর্ম। আর এখানে কি বলছে ভাইয়া, যে বোর পরমাণু মডেল অনুযায়ী শুধু কণা প্রকৃতির, কিন্তু ডি ব্রগলির মতামত অনুযায়ী কণা প্রকৃত আছে, তরঙ্গ প্রকৃত আছে। এটা পাবা সামনে, ফিজিক্সের আলোর চ্যাপ্টারটা আছে। আর এই যে বোর পরমাণু মডেল আপেক্ষিকতার তত্ত্ব মেনে চলে না। এই আপেক্ষিকতার বিষয়টা ফিজিক্সে আছে। আপেক্ষিকতা হচ্ছে কোনো বস্তু যখন আমাদের নর্মাল বেগের চেয়ে অনেক বেশি বেগে চলবে, যার বেগ আলোর বেগের কাছাকাছি, তখন ওইখানে টাইম ডাইলেশন হবে, বস্তুর ভর বৃদ্ধি পাবে, তারপরে হচ্ছে তার দৈর্ঘ্য সংকুচিত হবে। সো বোর পরমাণু মডেল অনুযায়ী কিন্তু ইলেকট্রনের এসব কিছুই হয় না, তাই না? সো বাট এটা কিন্তু আবার আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী হয়। তার মানে এটা একটা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এরপর 7 নাম্বার কি, অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস। এটা পারবো না, ভুলে গেছি। 6, 5 এবং 6 হচ্ছে ফিজিক্স থেকে আসছে, তাই পারছি। এই যেটা ফিজিক্সের টপিক আসলেই অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস, এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা পড়লে তখন আমরা বুঝবো, এখন দরকার নাই, যেহেতু তোমরা অরবিটাল জিনিসটা কি এটাই জানো না। আমরা কিন্তু এখন পর্যন্ত কোথায় আছি? অরবিট পর্যন্ত আছি। বোর পরমাণু মডেলে কতটুক পর্যন্ত আমরা পড়ছি? অরবিট পর্যন্ত পড়ছি। অরবিট তোমাদেরকে এই দেখো অরবিট নাম দিছি, অরবিট, ফিক্সড অরবিট। অরবিটাল কি? অরবিটাল শব্দটা এখনো আসে নাই। অরবিটাল শব্দটা তোমাদের এখনো আসে নাই, এটা আসবে কোথায়? শ্রোডিঞ্জারের ইকুয়েশনে। আমরা যখন শ্রোডিঞ্জারের সমীকরণ পড়বো তখন আমরা অরবিটালের সম্পর্কে সর্বপ্রথম ধারণা পাবো। আমরা কিন্তু দেখো আস্তে 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 আগাচ্ছি, ঠিক আছে? আস্তে আস্তে আগাচ্ছি। যেমন এটা তুমি শ্রোডিঞ্জারের ইকুয়েশন গেলে তখন তুমি বুঝতে পারবা এই অরবিটালের ত্রিমাত্রিক ওরিয়েন্টেশন, ত্রিমাত্রিক দিক বিন্যাস কে ব্যাখ্যা করছে? শ্রোডিঞ্জার। আমরা একটু এখানে লিখে রাখি, এটা হচ্ছে শ্রোডিঞ্জার। তাহলে আমরা যখন শ্রোডিঞ্জার পড়বো তখন আসলে আমরা এই মডেলটা নিয়ে আলোচনা করব, এই লাইনটার ব্যাখ্যা শিখবো। আমরা বোর পরমাণুর এই যে আপেক্ষিকতা এটা হচ্ছে ফিজিক্সে পড়বা, এটা তোমাদের ফিজিক্সের মডার্ন ফিজিক্স না? ওই যাবে এই কাহিনী যে কোনো বস্তু অনেক বেশি বেগে চললে এখানে টাইম থেমে যাবে, সময় থেমে যাবে। এক্স্যাক্টলি, ওই যে তোমার বয়স বাড়বে না। তো একইভাবে ইলেকট্রন যখন অনেক বেশি বেগে চলে, ইলেকট্রন অনেক বেশি বেগে চলে, তার মানে টাইম ডাইলেশন হবে, মানে ইলেকট্রনের ভর বৃদ্ধি পাবে। এটা বোর দিয়ে ব্যাখ্যা করা যাবে। হ্যাঁ, সো এটা আবার ব্যাখ্যা করার জন্য আইনস্টাইনের আপেক্ষিকতা লাগবে। যদিও মডার্ন ফিজিক্স এই যে এটা আছে, এটা শুধু বোরের পরমাণু মডেল না, এটা পুরো কোয়ান্টাম ফিজিক্সের ক্ষেত্রে খাটে না, মানে কোয়ান্টাম কেমিস্ট্রির ক্ষেত্রে। হ্যাঁ, যখন তুমি পরমাণু নিয়ে আলোচনা করবা, পরমাণুর মধ্যে কখনোই আপেক্ষিকতার তত্ত্ব খাটে না, ঠিক আছে? এটা সামনে শিখাবো তোমাদেরকে, অনেক অঙ্ক করাবো এগুলা, তখন বুঝতে পারবা। আর তোমরা যেহেতু 27 ব্যাচ, একটা ছোট্ট বার্তা দিই, তা হলো যে এখন থেকে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে পারদর্শী হয়ে যাও, শুরু করতে পারো, স্টার্টিংটা ভালো করতে পারলে
ইনটাও ভালো হবে। সো শুরুটা খুব চমৎকার ভাবে করো, বন্দি পাশালার সাথে করো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো যারা আসো তোমরা ফিজিক্স সাইকেলে ভর্তি হয়ে যেতে পারবা, ঠিক আছে? তাড়াতাড়ি ফিজিক্স সাইকেলে ভর্তি হয়ে যাও। যারা এখনো ফিজিক্সের প্রিপারেশন নিয়ে মানে সংকোচ বোধ করতেছো বা প্যারায় আসো, ইয়াসিন ভাইয়া কি এটা তোমরা ক্লাস করলেই বুঝতে পারবা। আর একজন জিজ্ঞেস করছে ভাই এটা কিভাবে আসছে ল্যামডে, এটা এটা আগামী ক্লাসে আমিই পড়াবো, সো চিল থাকো, সমস্যা নাই। এখানে যেগুলো আছে এগুলো সবই তোমাদের পড়ানো হবে। যেমন হাইজেনবার্গ নিয়ে আলাদা একটা লেকচার আছে, ডি ব্রগলি নিয়ে আলাদা লেকচার আছে, এগুলো সব আলাদা আলাদা লেকচারে যাবে। সোডিঞ্জারের সমীকরণ আলাদা লেকচারে যাবে। তো ওগুলো নিয়ে প্যারা নেই, এগুলো তোমরা তো ইয়াসিন ভাই একটা জাস্ট মানে তোমাদেরকে বললো জিনিসটা কি। হ্যাঁ, এখন সময় থাকলে একটা ক্লাস লাগবে, সময় লাগবে। সো এগুলো সব তোমাদের ইনশাআল্লাহ শেখানো হবে। ফিজিক্সের ক্লাসেও শিখবা, কেমিস্ট্রি ক্লাসেও শিখবা। সো আজকে আমরা হচ্ছে শুধুমাত্র এতটুকুই পড়বো, বোর মডেল। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আমাদের সমারফিল্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। তো এটা আমাদের নেক্সট ক্লাসে। তারপর আমরা সোডিঞ্জারের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব, ডি ব্রগলি কি বলছে এগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো আমাদের নেক্সট ক্লাসে আসতেছে। তাহলে আজকে আমরা মেইনলি বোরের পরমাণু মডেল না পড়লাম, এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার এইচএসসির জন্য। এসএসসিতে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসে বোরের পরমাণু মডেল থেকে। এসএসসিতে সবচেয়ে বেশি প্রশ্ন আসতো কোথা থেকে? এসএসসিতে সব থেকে বেশি প্রশ্ন আসতো তোমার হচ্ছে রাদারফোর্ড থেকে। এসএসসিতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে বোর থেকে, ঠিক আছে? তো নেক্সট যে পরমাণু মডেলগুলো আছে সেগুলো আমরা পড়বো। তোমাদের কাছে একটা ছোট্ট কোয়েশ্চেন, বলো তো আমরা কি এখনো নিউট্রন আবিষ্কার করছি কিনা? দেখো আমি তোমাদেরকে কিন্তু ইলেকট্রন আবিষ্কার করা দেখাইছি, ইলেকট্রন কিভাবে আবিষ্কার হয়েছে। আমি তোমাদেরকে কিন্তু নিউক্লিয়াস, প্রোটন কিভাবে আবিষ্কার হয়েছে সেটাও পড়াইছি, তাই না? নিউট্রন কিভাবে আবিষ্কার হয়েছে এটা কি তুমি এখনো পড়ছো? এখনো কিন্তু নিউট্রন আবিষ্কার হয় নাই। তার মানে এই যে বোরের পরমাণু মডেল, এটার মধ্যে কিন্তু এখনো কেন্দ্রের মধ্যে কে আছে? প্রোটন আছে। নিউট্রন কি ওই কিন্তু এখনো জানে না। তার মানে রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যেও কিন্তু নিউট্রন সম্পর্কে কোনো আইডিয়া নাই, নিউট্রন এখনো আবিষ্কারই হয় নাই। বোরের পরমাণু মডেল এখনো কিন্তু নিউট্রন আবিষ্কার হয় নাই। সো নিউট্রন কখন আবিষ্কার হয়েছে, কোন মডেলের পরে, বা কখন থেকে নিউট্রনের কনসেপ্ট আসছে, এটা জানতে চোখ রাখতে হবে আগামী ক্লাসে। টাটা, আল্লাহ হাফেজ।